तेरे बिना नामुमकिन है जिंदगी का गुजारा सनम। বাসায় এসে দৌড়ে গিয়ে নিজের বেডরুমে গিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। অহনার কাণ্ড দেখে অহনার মা চমকে উঠলেও কিছু বলল না, কারণ অহনার মা জানে যখন অহনার মন খারাপ হয় তখনই অহনা এমন হুটহাট দরজা লাগিয়ে বসে থাকে। এতে নাকি অহনার মন ভালো হয়ে যায়। তাই অহনার মা আর কিছু বলল না। অহনা দরজাটা লাগিয়ে ধপ করে মাটিতে বসে পড়ে এবং দরজার গায়ে হেলান দিয়ে হাঁটু গুটি গুটি করে নিঃশব্দে কান্না করতে থাকে। অহনা মনে মনে বলতে লাগলো, আমার হঠাৎ কি হলো? এত কান্না কেন আসছে? আমার বুকের ভেতর এত কষ্টই বা কেন হচ্ছে? বুকের ভেতর এত ধুকপুকানি বা কেন হচ্ছে? আমি মনে হয় এত ভাবতে ভাবতে পাগল হয়ে মরেই যাব। আজকে অনন্ত স্যারকে দেখে আমার মনের ভেতর এত উথাল পাথাল কেন হচ্ছিল? কেন ওনার চোখের জল দেখে আমার সহ্য হচ্ছিল না? কি হয় উনি আমার? কেউই তো হয় না, তাহলে ওনাকে কষ্ট দিতে গিয়ে কেন এখন আমি নিজে কষ্ট পাচ্ছি? শুনেছিলাম উনিও নাকি আমাকে কষ্ট দিয়ে নিজেকে কষ্ট দিতেন। এটি কি ধরনের অনুভূতি? অন্যকে কষ্ট দিয়ে নিজে কষ্ট পাওয়া? আমি তো এটাই জানি না আমার মন আসলে চাইটা কি। আমি ধীরে ধীরে এমন পাল্টে যাচ্ছি কেন? আমি তো আগে এমন ছিলাম না, তাহলে কেন অদ্ভুত অনুভূতি আমাকে তাড়া করে বেড়াচ্ছে? আমি এসব অনুভূতির থেকে মুক্তি পেতে চাই। এই অনুভূতিগুলো যে ভীষণ যন্ত্রণার। অহনা এগুলো মনে মনে ভাবতেই চোখে অঝোর ধারায় জল গড়িয়ে পড়তে লাগলো। আজ অহনাকে বড্ড অগোছালো লাগছে, খুব এলোমেলো লাগছে অহনাকে। এমন অদ্ভুত অনুভূতির শিকার হলে যে নিজের অজান্তে মনটা এলোমেলো হয়ে যায়, অহনার মনটাও আজ সেরকম লাগছে। ওইদিকে অনন্ত ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে আর একটার পর একটা সিগারেট ধরিয়ে অনবরত খাচ্ছে। অনন্ত কোনো দিনও সিগারেট খায়নি, কিন্তু আজ সিগারেটের নেশাটাও অনন্তের মনে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সিগারেট খেলে নাকি কষ্ট কমে যায় অনেকের ধারণা, তাই অনন্ত আজ সিগারেটের আগুন ধরিয়ে সিগারেট খাচ্ছে। আর সাথে সাথে অনন্তের বুকের ভিতরের আগুন আরো দ্বিগুণ জ্বলে উঠছে। নিজেকে নিজেই পুড়িয়ে অনন্ত এক অদ্ভুত আনন্দ পাচ্ছে। ভালোবাসার আগুনের থেকে সিগারেটের আগুন আজ অনন্তের কাছে তুচ্ছ মনে হচ্ছে। শরীরের জ্বালার থেকে আজ অনন্তের মনের জ্বালাটাই বেশি হচ্ছে। অনন্তের বুকের ভেতরে আজ ভীষণ শূন্যতা অনুভব হচ্ছে। অহনার ভালোবাসা পাওয়ার জন্য অনন্ত যত দিন যাচ্ছে ততই উতলা হয়ে পড়ছে। অনন্ত মনে মনে বলতে লাগলো, কতদিন তুই আমাকে এভাবে অবহেলা করবি অহনা? আমিও দেখব তুই কতদিন আমার থেকে দূরে পালিয়ে থাকিস। আমার মনে যে ভালোবাসার আগুন তুই ধরিয়েছিস সেটা কখনো নিভবে না। তুই পৃথিবীর সব সাগর ভর্তি পানি আমার মনে ঢেলে দিলেও আমার মনের ভিতর থেকে তোর প্রতি ভালোবাসার আগুন একটুও কমবে না। আজ সিগারেটের আগুনটাও আমার মনের ভালোবাসার আগুনটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। অনন্ত কারো অবহেলা পছন্দ করে না। তোর অবহেলা তো নয়, আমি যে তোর ভালোবাসা পাওয়ার জন্য পথ চেয়ে বসে আছি অহনা। কবে তুই আমাকে বুঝবি অহনা? কবে আমাকে তুই ক্ষমা করে দিবি? দুপুর থেকে রাত ঘনিয়ে এলো। অহনা আগের মতো আর ঠিক মতো খাওয়া দাওয়া করে না, আগের থেকেও কেমন নীরব হয়ে গেছে। তাই অহনার মা তার মেয়ের জন্য বেশ চিন্তিত থাকেন। সকাল থেকে রাত ঘনিয়ে এলো। অহনা জানালার একপাশে দাঁড়িয়ে আকাশের চাঁদ তারার অপরূপ দৃশ্য দেখছে। অহনা নিজের অজান্তেই সারাদিন অনন্তের কথাই ভাবতে থাকে। অনন্তকে নিজের মন থেকে সরানোর হাজার চেষ্টা করেও অহনা কিছুতেই অনন্তকে মন থেকে সরাতে পারছে না। এমনকি পড়াশোনাতে অহনার মন বসে না। অনন্তের কথা, অনন্তের অনুভূতি, অনন্তের স্পর্শ সব কিছুই অহনার কাছে বেশ রহস্যময় লাগে এবং সারাদিন অনন্তের কথা ভাবতে থাকে। তার সাথে অহনার মনে বয়ে যায় এক অনুভূতি যা অহনার মনকে সবসময় বিচলিত করে। নিজের অজান্তেই চোখ দিয়ে অহনার চোখে আবারও জল গড়িয়ে পড়ে। অহনা মনে মনে বলতে লাগলো, জীবনে এমন এক অনুভূতির সম্মুখীন হতে হলো যা আমাকে প্রতিনিয়ত উতলা করে তোলে। অনুভূতি জিনিসটা না বড্ড খারাপ। একবার মনে আসলে কিছুতেই যেতে চায় না, হাজার চেষ্টা করেও যেতে চায় না।
কিন্তু কিসের অনুভূতি এটা, সেটাই তো বুঝতে পারলাম না। অনন্ত বাড়িতে ফিরে নিজের বেডরুমের বিছানায় একপাশে হেলান দিয়ে বসে হাতে পেন্সিল আর খাতা নিয়ে একটা ছবি মন দিয়ে আঁকতে থাকে। যে ছবিটা দেখলেই অনন্তের মনে শান্তি চলে আসে। ছবিটা অনন্ত আঁকা শেষ করে অনন্ত ছবিটা দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের অজান্তেই হেসে ফেলল। অনন্ত নিজেই বলতে লাগলো, আমার মনের রানীটাকে আমি নিজের হাতে আঁকলাম, কিন্তু ছবিটাতে অহনাকে এত কিউট লাগছে না। আমার অহনার ছবি তো আমি আমার হৃদয়ের মাঝে এঁকে রেখেছি। যে ছবিটাতে আমার বোকা কিউট অহনাকে খুব সুন্দর লাগে। কেন যে তুই আমার ভালোবাসাটা বুঝিস না অহনা? অনন্ত নিজে হাসতে হাসতেই আবার নিজের অজান্তেই কপালে হাত দিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। অনন্ত মনে মনে বলতে লাগলো, ভালোবাসা না বড়ই অদ্ভুত অহনা। কখনো আমাদের হাসায়, আবার কখনো আমাদের কাঁদায়, কিন্তু এই হাসি আর কান্নার মধ্যেও এক অদ্ভুত অনুভূতি লুকিয়ে থাকে। আজ অহনার মনটা খুব খারাপ, তাই অহনা কলেজে গেল না। অহনার মনটা ভীষণ অস্থির লাগছে। অহনা রাতে ভালো করে ঘুমাতেও পারেনি, তাই অহনা খুব সকালে উঠে রাস্তায় হাঁটাহাঁটি করতে বেরিয়ে পড়ে। এত সকালে রাস্তায় কোনো লোকজন নেই, সবাই এখন ঘুমাতে ব্যস্ত। অহনা আকাশের দিকে তাকাতেই দেখে আকাশটা মেঘাচ্ছন্ন। মনে হয় কিছুক্ষণ পরেই বৃষ্টি নামবে। অহনা মনে মনে বলতে লাগলো, মনে তো হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে, কিন্তু আমি যে ছাতা আনলাম না। বৃষ্টিতে ভিজলে তো আমার শরীরে জ্বর চলে আসবে, কিন্তু তবুও বৃষ্টিতে ভিজলে মন্দ হয় না। বৃষ্টিতে ভিজলে মনটা ভালোই লাগবে, একটু জ্বর হলে কিছুই হবে না। অহনা রাস্তায় হাঁটতে হাঁটতে বসা থেকে অনেকটা দূরে চলে এসেছে। ইতিমধ্যে আকাশ থেকে টুপ টুপ করে পানির ফোঁটা পড়তে লাগলো। বৃষ্টি নেমে গেছে। অহনা বৃষ্টিতে ভিজে রাস্তায় আনমনে হাঁটছে। হাঁটতে হাঁটতে হঠাৎই অহনা তার হাতে কারো স্পর্শ অনুভব করলো। অহনা পেছনে তাকানোর আগেই অহনার হাতটাকেও খুব জোরে টান দিল, যার ফলে অহনা সেই ব্যক্তির বুকের উপর হুমড়ি খেয়ে পড়ল। হঠাৎই অহনার সাথে এমন হওয়ায় অহনা ভয়ে কেঁপে উঠল। অহনা উপরে তাকিয়ে অনন্তকে দেখল। অনন্তকে দেখে অহনার হৃৎপিণ্ডে ঢোল পেটানোর মতো ধুকপুকানি হতে থাকে। অহনার শ্বাস প্রশ্বাস ঘন হতে থাকে। অহনা অনন্তের কাছ থেকে নিজেকে ছাড়াতে গেলে অনন্ত শক্ত করে অহনাকে জড়িয়ে ধরল। বৃষ্টিতে দুজনেই ভিজে একাকার। অহনা খুব রেগে অনন্তকে উদ্দেশ্য করে বলল, আমাকে ছাড়ুন আপনি, অসভ্য ছেলে একটা। মেয়ে দেখলে জড়িয়ে ধরতে মন চায়। আপনি এখানে কবে এলেন? তার মানে কি এতক্ষণ আপনি আমার পিছু নিচ্ছিলেন? কিন্তু আমি তো আজ কলেজ যাইনি। তাহলে আপনি কি করে জানলেন আমি কলেজে না গিয়ে আজ রাস্তায় হাঁটাহাঁটি করব? অনন্ত অহনাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে অহনার কানের কাছে ফিস ফিস করে বলতে লাগলো, তুই যেখানে যাস না কেন আমি সব সময় তোর পাশে, সেখানেই থাকবো অহনা। তুই পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলেও আমি তোকে খুঁজে বের করতে পারবো। আমার ভালোবাসার অনুভূতি এতটাও ঠুনকো নয় অহনা যে আমি তোর চলার গন্তব্য খুঁজে বের করতে পারবো না। এটা আমার কাছে অত্যন্ত সহজতর একটা কাজ। তোকে যে বড্ড ভালোবাসি অহনা, তোর প্রতিটা নিঃশ্বাস আমি অনুভব করতে পারি। অনন্তের এমন মায়া জড়ানো কণ্ঠ অহনাকে খুব মাতাল করে দেয়। কিন্তু অহনা নিজের মনকে সামলে নিয়ে নিজেকে অনন্তের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে অনন্তকে উদ্দেশ্য করে বলল, আপনার মন গড়া কথা আপনি অন্য কাউকে শোনাবেন, কিন্তু আমাকে এসব শোনাবেন না। আমি আপনার এসব মন গড়া কথা কোনোদিনও বিশ্বাস করব না। অনন্ত মুচকি হেসে অহনাকে বলল, যখন আমি আর থাকবো না তখন তুই বিশ্বাস করবি আমি তোকে কতটা ভালোবাসতাম। কিন্তু সেদিন আমি আর থাকবো না অহনা। অনন্তের কথায় অহনার মনটা কেঁপে উঠল। অহনার চোখ দিয়ে মনের অজান্তেই জল গড়িয়ে পড়ল। অহনার ভীষণ রাগ হলো। অহনা রেগে গিয়ে অনন্তের বুকের বাম পাশে খুব জোরে কামড়ে দিয়ে অনন্তকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। ধাক্কা খেয়ে অনন্ত কিছুটা পিছিয়ে গেলেও অনন্ত মুচকি হেসে দিল। অহনা বুঝতে পারল না অনন্ত কেন হাসলো। অহনা মনে মনে বলতে লাগলো, স্যার এভাবে হাসলেন কেন? আমি স্যারকে কামড় দিলাম, কোথায় উনি রেগে যাবেন তা না, উল্টো হাসছেন। অনন্ত মুচকি হেসে অহনাকে বলল, এভাবে আমাকে কামড়ে দিয়ে কি তুই আমাকে তোর প্রতি আরো দুর্বল করে দিতে চাইছিস অহনা? আমাকে কি তুই তোর মারাত্মক অনুভূতিতে মেরে ফেলতে চাইছিস? তোর কামড়টা জ্বালা করলে ওই কামড়ের অনুভূতিটা খুবই মিষ্টি রে অহনা।
আমি এমনিতেও তোর প্রতি পাগল, আবার তোর এই কামড় আমার মনটাকে তোর প্রতি আরো মাতাল করে দিচ্ছে অহনা। তুই যেমন আমার কাছে অন্যরকম, ঠিক তেমন তোর এই কামড়ের অনুভূতিটাও আমার কাছে অন্যরকম। অনন্তের কথায় অহনা বেশ লজ্জা পেল। অহনা অনন্তের দিকে তাকিয়ে দেখল অনন্তের শার্টের 3টা বোতাম খোলা এবং অনন্তের বুকের বাম পাশটাও ভীষণ লাল হয়ে আছে। বুকে কামড়ের দাগটাও স্পষ্ট বোঝা যাচ্ছে। অনন্তকে বৃষ্টিতে ভেজা অবস্থায় অপরূপ লাগছে। যে কোনো মেয়েই অনন্তকে এই অবস্থায় দেখে প্রেমে পড়ে যাবে। অহনা নিজেকে সামলে নিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে চোখ বন্ধ করে নিল। অহনা মনে মনে বলতে লাগলো, ছি ছি ছি, আমি স্যারকে এভাবে কামড় দিলাম, আবার স্যারের দিকে এমন হাবলার মতো তাকিয়েছিলাম। স্যার কি ভাববে? স্যার তো মনে করবে আমি মেয়ে হয়ে ওনার দিকে কুনজরে তাকিয়েছিলাম। ভাবলে ব্যাপারটা কত হাস্যকর লাগছে। কি হলো অহনা, তোর মুখটা এমন লাল হয়ে আছে কেন? দেখে তো মনে হচ্ছে লজ্জা পেয়েছিস, কিন্তু তোর লজ্জার কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। আজ হোক বা কাল তুই তো আমার বউ হবি, তাহলে তোর লজ্জা পাওয়ার কি আছে? তখন তো শুধু বুকে, না পারলে আমার সব জায়গাতেই কামড়ে দিস, আমি তোকে কিচ্ছু বলবো না। অনন্তের এমন কথা শুনে অহনা অনন্তের দিকে বড় বড় চোখ করে তাকালো। অহনা মনে মনে বলল, এ তো দেখছি পাক্কা লুচ্চা, ব্যবহারের কি বাহার। অনন্তের এমন অদ্ভুত কথায় অহনার এতটাই লজ্জা লাগছিল যে অহনা পেছন ফিরে দৌড়ে চলে যেতে নিলে অনন্ত অহনার হাতটা খুব তাড়াতাড়ি ধরে ফেলে। অহনার হাত অনন্ত আবারও ধরায় অহনা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। অনন্তের স্পর্শ অহনার মনে বিদ্যুতের মতো অনুভূতি তৈরি করতে লাগলো। অহনাকে আবারও টান দিয়ে অনন্ত নিজের বুকের সাথে মিশিয়ে নিল। অহনার ভীষণ ভয় লাগছে, কারণ অনন্ত অহনাকে কিছুতেই যেতে দিচ্ছে না। অহনা ভয় পেয়ে চোখ বন্ধ করে কাঁপা কাঁপা কণ্ঠে অনন্তকে বলল, আপনি আমাকে যেতে দিন স্যার, আমি বাসায় যাব। অহনার এই ভীত চেহারাটা দেখে অনন্ত মুচকি হেসে দিল, কারণ অহনার এই ভীত চেহারাটা অনন্ত ভীষণ উপভোগ করে। তুই কি আমাকে ভয় পাচ্ছিস অহনা? কিন্তু আমাকে যদি তুই এখনই ভয় পাস, তাহলে সারাটা জীবন আমার সাথে কাটাবি কি করে? কিন্তু বিয়ের পর আমি তোর সব ভয় দূর করে দিব, তুই চিন্তা করিস না অহনা। অনন্তের কথা শুনে অহনা অবাক হয়ে চোখ বড় বড় করে অনন্তের দিকে তাকালো। বৃষ্টির পানিতে এখন ওরা দুজনে ভিজছে, তাও আবার জড়িয়ে ধরা অবস্থায় দুজন ভিজে যাচ্ছে। অহনা অনন্তের কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু অনন্ত অহনাকে আরো শক্ত করে জড়িয়ে ধরছে। কিছুতেই অনন্ত অহনাকে নিজের কাছ থেকে ছাড়ছে না। অহনার এখন ভীষণ রাগ হচ্ছে। অহনা মনে মনে বলল, উফ, এই লুচ্চা দানবটা আমাকে ছাড়ছে না কেন? একটু পরে এই রাস্তায় লোকজনদের আনাগোনা শুরু হবে। এখন যদি কেউ আমাকে এই দানবটার সাথে এইভাবে জড়িয়ে ধরা অবস্থায় দেখে ফেলে, তাহলে তখন সবাই কি ভাববে? লোকে তো আমাকে চরিত্রহীন মেয়ে বলবে। অনন্ত অহনাকে উদ্দেশ্য করে বলল, আমাকে কি একবারের জন্য ক্ষমা করে কাজে টেনা যায় না অহনা? আমি যে তোর অবহেলা আর সহ্য করতে পারছি না। অহনা কিছু বলছে না। অনন্ত অহনাকে জড়িয়ে ধরাতে অহনা অনন্তের বুকের হৃদস্পন্দন খুব ভালো করে শুনতে পারছে। যেমনটা অহনার বুকে ধুকপুকানি হয়, ঠিক তেমনি অনন্তের বুকের ভেতরটাও একইভাবে ধুকপুকানি হচ্ছে। দুজনের মনেই একই কম্পন। অনন্তের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু বৃষ্টির পানিতে অনন্তের চোখের জলগুলো ধুয়ে মিশে যাচ্ছে। অহনা তা দেখতে পারছে না। হঠাৎই আকাশে বজ্রপাত হওয়ায় অহনা অনন্তকে ভয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরল। এতক্ষণ অনন্ত অহনাকে জোরে করে জড়িয়ে ধরে রেখেছিল, কিন্তু এখন অহনাও অনন্তকে জড়িয়ে ধরেছে। অনন্ত অহনাকে এভাবে জড়িয়ে ধরতে রেখে ভীষণই খুশি হয়, কিন্তু অনন্তের এই খুশি বেশিক্ষণ থাকলো না। অহনা অনন্তকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দেয়। অনন্ত ধাক্কা খেয়ে কিছুটা পিছিয়ে যায়। অহনার এমন আচরণে অনন্ত কিছুটা অবাক হলো। আবারও আকাশে বজ্রপাত হলো। অহনা চিৎকার করে অনন্তকে উদ্দেশ্য করে বলল, আপনি আমাকে স্পর্শ করবেন না। আপনার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? আমার আর কি যেন বললেন? আপনাকে ক্ষমা করব আমি? কি করে ভাবলেন আপনি?
আমার একটা যথেষ্ট আত্মসম্মান বোধ আছে। আমি গরিব হতে পারি, কিন্তু আমি সস্তা নই যে আপনার মন গলানো কথাই আমি ভুলে যাব। আমি জানি এটা আপনার কাছে ভালোবাসা না। আসলে আপনি তো আমাকে ভোগ করতে চান। নিজের চাহিদা মেটানো শেষ হয়ে গেলে আমারও প্রয়োজন ফুরাবে, তারপর একটা সুন্দরী মেয়ে দেখে আপনি বিয়ে করে নেবেন। আমি কি এতটাই বোকা স্যার যে আমি আপনার চালাকি ধরতে পারবো না? পুরুষ মানুষের মনে নারীদের জন্য কখনো ভালোবাসা থাকতে পারে না। যা আছে তা শুধু শারীরিক চাহিদা, মিটে গেলেই ছুঁড়ে ফেলে দিবেন। তাই আমি আবারও বলছি স্যার, আমার পেছনে না পড়ে থেকে আপনি অন্য কোনো ভালো মেয়ে খুঁজে নিয়ে প্রেম করে বিয়ে করে নেবেন। শুধু শুধু আমার মতো এক অসুন্দরী ভিখারি বাচ্চাকে কেন ভালোবাসতে যাবেন? অহনা কথাগুলো বলতে বলতে চোখের জল ফেলছিল। কেন ফলছিল তা অহনা নিজেও জানে না। অহনার চোখের জলগুলো বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে, কিন্তু অনন্তের চোখে তা এড়ালো না। অনন্ত দেখতে পেল অহনার চোখের জল, এবং অহনার চোখ যে ভীষণ লাল হয়ে আছে তাই স্পষ্ট। অনন্ত হঠাৎই হেসে উঠল। অনন্ত খুব মন প্রাণ ভরে হাসছে, কিন্তু অনন্তর এই হাসিটা সুখের না দুঃখের সেটা অহনা বুঝতে পারছে না। অহনা মনে মনে বলল, স্যার এভাবে হাসছেন কেন? আমি যা বললাম তা তো ওনার রেগে যাওয়ার কথা, কিন্তু উনি হাসছেন। অনন্ত হাসতে হাসতে অহনাকে উদ্দেশ্য করে বলল, তোর কাছে যা মনে হয় তুই তাই ভাবতে পারিস অহনা, কিন্তু তোকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না। কথাটা শুনতে ভীষণ অদ্ভুত লাগছে, তাই না অহনা? এত এত সুন্দরী বড়লোক ঘরের মেয়ে থাকতে আমি তোকেই কেন ভালোবাসি, তোর পেছনেই কেন ঘুরঘুর করি? তুই এটাই ভাবছিস। আমি জানি রে অহনা, কিন্তু ভালোবাসা যে সুন্দর অসুন্দর, ধনী গরিব কিংবা শারীরিক চাহিদা দিয়ে হয় না রে অহনা। ভালোবাসা মন থেকে হয়। এই যে দেখ, তোকে আমি কোনো কারণ ছাড়াই ভালোবেসে ফেলেছি, তার মানে কি আমার ভালোবাসাটা বিশুদ্ধ ভালোবাসা না? তুই হয়তো বলবি এটা আমার আবেগ, কিন্তু আমি জানি এটার আমার পবিত্র ভালোবাসা। আর সেটা তুই অস্বীকার করলেও আমি অস্বীকার করতে পারবো না, কিছুতেই অস্বীকার করতে আমি পারবো না। অহনা অনন্তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইতিমধ্যে অহনার গায়ে কাঁটা ধরে যাচ্ছে। অজানা অনুভূতি অহনার মনকে গ্রাস করছে। অহনা মনে মনে বলল, এটা কি সত্যি? আপনার ভালোবাসা নাকি কোনো এক ছলনা? আমি আপনাকে ভালোবাসি না বলে তাই আপনি কোনোভাবে আমার উপর প্রতিশোধ নিতে চাইছেন না তো? আপনার শাস্তি পেতে পেতে যে আমি ক্লান্ত স্যার, আর যে আপনার শাস্তি সহ্য করার মতন কোনো শক্তি আমার নেই। অনন্ত অহনার দিকে তাকিয়ে একটু মৃদু হেসে অহনাকে বলল, কি হলো অহনা, চুপ করে আছিস কেন? কিছু তো বল। অহনা কিছুটা ঘাবড়ে গিয়ে অনন্তকে উদ্দেশ্য করে বলল, স্যার আমি এখন বাসায় যাব। এটা বলেই অহনা চলে যেতে নিলে অনন্ত আবারও অহনার হাত ধরে টান দিয়ে নিচের একদম কাছে নিয়ে এসে দাঁতে দাঁত চেপে অনন্ত অহনাকে উদ্দেশ্যে বলল, তুই বাসায় যাবি ভালো কথা, কিন্তু আমার গাড়ি করে তুই বাড়ি যাবি? বৃষ্টির পানিতে ভিজে তোর শরীরের সব কিছুই দেখা যাচ্ছে। এভাবে যদি তুই রাস্তায় হেঁটে বাড়ি ফিরে যাস, তাহলে রাস্তার লোকেরা তোর দিকে লালসার দৃষ্টিতে তাকিয়ে থাকবে, যা আমি একদমই হতে দিব না। অনন্তের কথায় অহনা নিজের শরীরের দিকে তাকিয়েই দেখল সত্যি অহনার শরীরে সব কিছুই দেখা যাচ্ছে। অহনা ওড়না দিয়ে নিজের শরীর ঢাকার চেষ্টা করছে, কিন্তু ওড়নাটা এতটাই বাজেভাবে ভিজে গেছে যে কিছুতেই নিজের শরীর ঢাকতে পারছে না অহনা। অহনার এমন ঘাবড়ে যাওয়া অবস্থা দেখে অনন্ত মুচকি হেসে দিল। অনন্তের মুচকি হাসি দেখে অহনার রাগ উঠে গেল। অহনা রাগী গলায় অনন্তকে উদ্দেশ্য করে বলল, কি হলো স্যার, আপনি এভাবে হাসছেন কেন? অনন্ত অহনার চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোকে এই অবস্থায় দেখেই হাসছি। জানিস তোকে অবস্থায় দেখতে কতটা কিউট লাগছে। অনন্তের কথায় অহনা আবারও চোখ বড় বড় করে অনন্তের দিকে তাকালো। অহনা অনন্তকে বলল, আপনি অনেক বাজে ছেলে। আমি আপনার গাড়ি করে বাসায় যাব না। আমি এই অবস্থাতেই রাস্তায় হাঁটতে হাঁটতে বাড়ি চলে যেতে পারবো। অহনার কথা শুনে অনন্ত রাগী দৃষ্টিতে অহনার দিকে তাকিয়ে বলল, আমি যা বললাম তাই হবে। বেশি বাড়াবাড়ি করবি তো তুই ভালো করে জানিস অহনা আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। আশা করছি তুই আমার ভয়ঙ্কর রূপটা আর দেখতে চাইবি না। অনন্তের রাগী কণ্ঠে বলা কথাগুলো শুনে অহনা ভয়ে চুপসে যায়। অহনা ভয়ে চোখগুলো বন্ধ করে ফেলে। অহনার এমন ভীতু চেহারা দেখে অনন্ত আবারও মুচকি হেসে অহনাকে কোলে তুলে নিল।
হঠাৎই অনন্ত অহনাকে এভাবে কোলে নেওয়াতে অহনা ভয়ে অনন্তের গলা জড়িয়ে ধরল। অনন্ত অহনাকে গাড়ি করে বাসায় পৌঁছে দিয়ে নিজেও বাসায় চলে গেল। অহনা সারাদিন অনন্তের কথা ভাবতে ভাবতে লাগলো। অহনা মনে মনে বলল, আপনি যতই মুখে বলুন না কেন আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আমার মনে হয় এই সবই আপনার নাটক। আমি আপনাকে কিছুতেই বিশ্বাস করব না স্যার। অনেকগুলো দিন যেতে লাগলো। অহনা প্রতিদিন অনন্তের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। ওইদিকে অনন্ত প্রতিদিন অহনার ছবি জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। অনন্তের মা বাবা অনন্তকে নিয়ে ভীষণ চিন্তিত, কারণ অনন্ত দিনের পর দিন কেমন যেন হয়ে যাচ্ছে। অনন্ত বাবার বিজনেস সামলালেও অনন্তের মন পড়ে থাকে অহনার কাছে। অনন্তের মা বাবা বেশ ভালোই বুঝতে পারছে ছেলের কিছু একটা হয়েছে, কিন্তু অনন্তকে তার মা বাবা কেউ কিছু জিজ্ঞেস করলে অনন্ত কিছু হয়নি বলে এড়িয়ে যায়। অহনার মনে অনন্তের জন্য এক অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে। সেটা অহনা বুঝতে পারলেও নিজের মন থেকে সবসময় অহনা এড়িয়ে যায়। অনন্ত প্রতিদিন অহনাকে দেখার জন্য অহনার কলেজে ছুটে চলে যায়। অহনা অনন্তকে দেখেও না দেখার ভান করে চলে যায়। অনন্ত অহনার এড়িয়ে যাওয়া ব্যাপারটা কয়েকদিন মেনে নিলেও বেশি দিন মানতে পারিনি। আজ অহনা কলেজ ছুটি হলে কলেজের গেটের সামনে পৌঁছাতেই অহনা অনন্তকে দেখতে পায়। অহনা প্রতিদিনের মতো আজও অনন্তকে এড়িয়ে চলে যেতে নিল। অনন্ত অহনার হাতটা খুব জোরে টান দেয়, যার ফলে অহনা অনন্তের বুকে হুমড়ি খেয়ে পড়ে। অনন্ত অহনার কোমর জড়িয়ে নিজের আরো কাছে নিয়ে আসলো। অনন্তের এমন কাণ্ডে অহনা রেগে গিয়ে অনন্তকে উদ্দেশ্য করে বলল, কি হচ্ছে নাকি এসব? স্যার, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি অহনাকে কিছু বলতে না দিয়ে অনন্ত কলেজের সবার সামনে অহনার চুলের পেছন আঁকড়ে ধরে অহনার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। কলেজের সব ছেলে মেয়েরা, শিক্ষকরা, এমনকি রাস্তার লোকেরাও অনন্তর এমন কাণ্ড দেখে অবাক হয়ে গেল। যখন অনন্ত অহনার ঠোঁট জোড়া ছাড়লো, তখন অহনা রেগে গিয়ে অনন্তর গালে খুব কষিয়ে সবার সামনে থাপ্পড় দিয়ে দেয়। অনন্ত থাপ্পড় খেয়েও অহনার দিকে তাকিয়ে হাসছে। অনন্তের হাসি দেখে অহনা কিছুটা অবাক হলেও অহনা অনন্তকে উদ্দেশ্য করে খুব রাগী গলায় বলল, আপনার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? সবার সামনে এইভাবে আমাকে অপমান করার, ভণ্ডামি করার জায়গা পান না? সবার সামনে আপনি আমাকে খারাপ বাজে মেয়ে প্রমাণিত করতে চাইছেন? আপনি কি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছেন স্যার? অনন্ত একটা মুচকি হাসি দিয়ে অহনাকে উদ্দেশ্য করে বলল, এটা অপমান করার জন্য নয় রে অহনা। আমি সবার সামনে জানিয়ে দিলাম যে আমি তোকে কতটা ভালোবাসি, আর আমি যে তোর জন্য কতটা বেহায়া হতে পারি তারই প্রমাণ দিলাম। তুই আমাকে অবহেলা করিস, তাই আমি তোকে শাস্তি হিসেবে আমার ঠোঁটের স্পর্শ তোর ঠোঁটে দিয়ে দিলাম। যদি এভাবে তুই প্রতিদিন আমাকে এড়িয়ে চলিস, তাহলে ভবিষ্যতে আরো কঠিন শাস্তি তুই পাবি। অহনা অনন্তের কথা অবাক হয়ে শুনলেও মুহূর্তের মাঝে অহনার চারদিকে লক্ষ্য করলো সবাই আনাগোনা করছে এবং হাসাহাসি করছে। অহনার এটা দেখে বেশ লজ্জা লাগলো। তাই অহনা অনন্তকে আর কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেল। অনন্ত এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে। অনন্ত মনে মনে বলল, আমি চাইলেই তোকে জোর করে বিয়ে করতে পারি অহনা, কিন্তু আমি তা করবো না। আমি চাই তুই মন থেকে আমাকে মেনে নিস। আমি চাই তুই আমাকে মন থেকে ভালোবাসিস, তারপর আমি তোকে বিয়ে করব। কিন্তু তুই কেন আমার সাথে এমন করছিস অহনা? এতটা অবিশ্বাস করিস তুই আমাকে? কলেজের কিছু মেয়ে অনন্তের সাথে কথা বলতে গেলে অনন্ত মেয়েদেরকে এড়িয়ে সেখান থেকে মুহূর্তের মাঝেই চলে গেল। অহনা বাসায় গিয়ে দরজা বন্ধ করে খুব কান্না করতে লাগলো। অহনা মনে মনে বলতে লাগলো, আপনি এতটা খারাপ স্যার, আমি ভাবতেও পারছি না আপনি আবারও আমার সাথে এরকম আচরণ করবেন। শেষে কিনা সবার সামনে আপনি আমাকে, আমি কলেজে এখন কি করে সবার সামনে নিজের মুখ দেখাবো? সবাই তো আমাকে ছি ছি করে ঘৃণা করবে। কলেজের কেউ আর আমার সাথে কথা বলবে না। ওইদিকে অনন্ত বাসায় গিয়ে নিজের বেডরুমের দরজা বন্ধ করে সোফায় বসে মদ সিগারেট খেতে থাকে। অনন্ত মাদক সেবন না করলেও অহনার দেওয়া আঘাতে অনন্তর মনটা খুব ভেঙে যায়। অনন্ত নিজে নিজে বলতে থাকে, বুঝবি অহনা,
তুই ঠিকই আমার ভালোবাসা বুঝবি, কিন্তু আমাকে আর তুই সেদিন পাবি না। আমি চলে যাব তোর থেকে বহু দূরে। তখন তুই আমাকে হাজার খুঁজলেও পাবি না। তখন আমার জন্য কাঁদবি, কিন্তু আমি সেদিন থাকবো না। অনন্ত পাগলের মতো হাসতে থাকে। অনন্ত গিটার হাতে নিয়ে গান গাইতে শুরু করলো। তুমি জানো না, ও তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন জেনেছি, মনে আপন মেনেছি। প্রথম যেদিন জেনেছি, মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, ও তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। গান গাওয়ার সময় অনন্তের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। অনন্ত বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আকাশের তারা দেখতে থাকে। অনন্ত আকাশের তারা দেখে মুচকি হেসে বলতে লাগলো, এই তারা, আমি যদি তোর কাছে চলে আসি তাহলে কি তুই আমাকে অহনার মতো অবহেলা করে দূরে সরিয়ে দিবি? তুই হয়তো অহনার মতো আমার সাথে বেইমানি করবি না। অহনাটা না আমার ভালোবাসা খুব অবহেলা করে, আমাকে অবিশ্বাসও করে। তুই জানিস তারা, আমি না হয় একটু ভুল করে ফেলেছিলাম, তাই বলেও আমাকে এতটা কষ্ট দিবে? জানিস তারা, অহনা আজ আমার ভালোবাসার উপহার হিসেবে আবার আমার গালে কষিয়ে থাপ্পড় মেরেছে। কিছুতে অহনাটা আমার ভালোবাসাটা বুঝে না। আচ্ছা তারা, তুই তো আকাশে থাকিস, তুই নিশ্চয়ই সব দেখেছিস। হ্যাঁ, নিশ্চয়ই দেখেছিস। আমি আসলে একটা পাগল। এত মেয়ে থাকতে শেষে কিনা অহনাকে আমার মনে ধরলো। যাকে ভালোবাসি সেই আমাকে অবহেলা করে, আর যারা আমায় ভালোবাসে তাদের আমি অবহেলা করি। মন জিনিসটা না আজকাল আমার সাথে বড্ড বেইমানি করছে। অনন্তকে থাপ্পড় দিয়ে ওইদিকে অহনার মনের ভেতরে কেমন যেন কষ্ট হচ্ছে। অহনা মনে মনে বলল, আচ্ছা, আমার বুকের ভেতর এত কষ্ট হচ্ছে কেন? ওই লুচ্চা দানবটার সাহস কি করে হয় আমার ঠোঁটের উপর অত্যাচার করার? থাপ্পড় মেরেছি, বেশ করেছি, কিন্তু তবুও বুকে কেন এত চাপা কষ্ট হয়? এভাবে আবারও অনেকগুলো দিন কেটে যায়। ইদানিং অহনার বুকে প্রচুর ব্যথা হয় এবং শ্বাসকষ্ট হয়। মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায় অহনা, কিন্তু অহনা ব্যাপারটা স্বাভাবিকভাবে মেনে নিলেও আদৌ কি তা স্বাভাবিক? অহনার শরীর ধীরে ধীরে দুর্বল হতে থাকে। এতটাই দুর্বল হতে থাকে যে অহনার শ্বাস নিতেও কষ্ট হয়। অনন্ত কলেজের চাকরিটা ছেড়ে দিয়ে চলে যাওয়ার পর ক্লাসের কোনো ছেলে মেয়ে অহনার সাথে কথা বলে না, কেমন যেন এড়িয়ে চলে এবং বাজে ব্যবহার করে। কলেজের শিক্ষকরাও অহনার প্রতি ধীরে ধীরে প্রচুর ক্ষিপ্ত হয়ে যায়। আজ কলেজে অহনা পড়া পারেনি বলে কলেজের শিক্ষক অহনাকে সবার সামনে অনেক বকাঝকা করে। বকাঝকাগুলো অহনার বুকে কাঁটার মতো বাঁধে। ধীরে ধীরে সবার অবহেলার শিকার হচ্ছে অহনা। আগে তো সবাই অহনাকে অবহেলা করতই, এখন যেন আরো বেশি বেশি করে অবহেলা করে। কলেজ ছুটি হওয়ার পর আজ অহনা অনন্তকে কোথাও দেখতে পেল না। অনন্তকে কোথাও দেখতে না পেয়ে অহনার মনে শূন্যতা অনুভব হতে লাগলো। অহনা মনে মনে বলল, আচ্ছা, দানব স্যারটা আসলো না কেন? অন্য সময় তো আমাকে বিরক্ত করতে, অনেক জ্বালাতন করতে গেটের সামনে দাঁড়িয়ে থাকে। আজ কোথাও তাকে দেখতে পাচ্ছি না। আর আমিও না কি সব ভাবছি। মানুষ স্বভাবতই পরিবর্তনশীল, মানুষ বদলাতেও সময় লাগে না। তাই আজ থেকে উনিও হয়তো বা আর আমাকে বিরক্ত করবেন না। আমিও তো তাকে কম অপমান করিনি। আসলে আমার মতো পচা মেয়েকে কেউই ভালোবাসে না। অহনা রাস্তায় হাঁটছে। রাস্তায় হাঁটার সময় অহনার বুকে অসম্ভব ব্যথা করছে। অহনার মাথাটাও ভীষণ ঘুরছে। অহনা মাথা ঘুরে পড়ে যেতে নিলে কেউ ওকে ধরে ফেলে। অহনা চোখটা অল্প উপরে তুলে অহনার মনটা অজানা খুশিতে ভরে উঠল। অহনা অস্পষ্ট কণ্ঠে বলল, স্যার। অহনার চোখটা মুহূর্তের মাঝে বন্ধ হয়ে গেল। অনন্ত অহনার শরীরে হাত দিয়ে দেখলো অহনার জ্বরে গা পুড়ে যাচ্ছে। অহনার মুখটাও কেমন শুকিয়ে আছে, চোখের নিচেও কালি পড়ে গেছে। এটা অনন্তের বুকের ভিতরে কেমন ভয় কাজ করতে লাগলো। অনন্ত অহনার গাল ধরে চিহ্নিত স্বরে অহনাকে এক নাগারে ডাকতে লাগলো,
অহনা, এই অহনা, তোর কি হয়েছে? কথা বলছিস না কেন? এই অহনা, চোখ খুলে আমার দিকে তাকা। দেখ, তোর অনন্ত স্যার এসেছে। কি হলো, কথা বলছিস না কেন? আমার উপর অভিমান করলি বুঝি? অনন্ত বুঝতে পারলো অহনা জ্ঞান হারিয়েছে। অনন্ত অহনাকে কোলে তুলে নিয়ে নিজের গাড়িতে বসিয়ে হাসপাতালে নিয়ে গেল। সেখানে অহনাকে চেক আপ করে ডাক্তার অনন্তকে উদ্দেশ্য করে বলল, রোগী আপনার কে হয়? অনন্ত কোনো কিছু না ভেবেই ডাক্তারকে বলল, ও আমার স্ত্রী, আমার জীবন মরণ সব। প্লিজ ডাক্তার বলুন, অহনা তেমন কিছু হয়নি তো? ডাক্তার বেশ গম্ভীর গলায় অনন্তকে উদ্দেশ্য করে বলল, আপনার ওয়াইফের জ্ঞান হারিয়েছে কারণ উনি দীর্ঘদিন যাবৎ হার্টের দুর্বলতায় আক্রান্ত। তারপরও ওনাকে দেখেই বোঝা যাচ্ছে উনি সারাদিন চিন্তায় থাকেন, তাই ওনার হৃদস্পন্দন ধীরে ধীরে কাজ করার ক্ষমতা হ্রাস পাচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে আপনার ওয়াইফ যে কোনো সময়ই হার্ট অ্যাটাক করে মারা যেতে পারেন। ডাক্তারের কথা শুনে অনন্ত ডাক্তারের কলার চেপে ধরে বলল, আমার অহনার কিছু হবে না তো? আর একবার যদি আমার অহনাকে নিয়ে আপনি উল্টো পাল্টা কথা বলেছেন, তাহলে আপনাকে এখানে পুঁতে দিতে আমার 2 মিনিটও লাগবে না। আমি বাংলাদেশের টপ বিজনেসম্যান আরহাম আহমেদের একমাত্র ছেলে অনন্ত আহমেদ। এবার নিশ্চয়ই চিনতে পেরেছেন আমাকে। আমি চাইলে সব করতে পারি, খুন করতে আমার হাত একবারও কাঁপবে না। ডাক্তার কাপা কাপা কণ্ঠে বলল, স্যার, আপনাকে আসলে আগে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন স্যার। আমার অহনাকে মরে যাওয়ার কথা বলার আগে 1000 বার ভেবে বলবেন। আমার স্ত্রীর কিছু হতে পারে না, বুঝতে পেরেছেন আপনি? অনন্তের চিৎকার করা কণ্ঠে ডাক্তারের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায়। নার্সরাও ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি করছে। অনন্ত অহনাকে বেড থেকে কোলে তুলে নিয়ে চলে গেল। নার্সরা ভয়ে ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, স্যার, উনি কে ছিলেন? শুনতেই তো পেলে কে ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর রাগে যদি কেউ থেকে থাকে তা হলো অনন্ত আহমেদ। শুনেছিলাম খুব কম বয়সে বিদেশ থেকে পড়াশোনা করে বাবার বিজনেস না সামলে চাকরি করেছিলেন। একদম অবাধ্য ছেলে যাকে বলে। মা বাবার কথাও উনি শুনেন না, উনার ভয়ে এলাকাও কাঁপে। আমি ওনাকে আগে না চিনতে পারলেও এখন হারে হারে চিনেছি। নার্সরা আবারও বলে উঠল, কিন্তু যতই রাগে ভয়ানক হোক না কেন, উনি কিন্তু দেখতে হেব্বি সুন্দর। কিন্তু ওনার স্ত্রী কত লাকি হয়েও এখন অসুস্থতায় ভুগছে। অনন্ত অহনাকে গাড়ি করে নিয়ে যাচ্ছে অনন্তের নিজের বাসায়। অনন্ত অহনাকে তার পাশের সিটে বসিয়েছে। অহনার এখনো জ্ঞান ফেরেনি। অনন্ত অহনার মাথাটা নিজের কাঁধে রেখে গাড়ি চালাচ্ছে, কিন্তু গাড়ি চালানো বেশি মন না দিয়ে অনন্ত অহনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনন্তের চোখের কোণে জল গড়িয়ে পড়ছে, সেটা অহনা এখন দেখতে পারছে না। অনন্ত মনে মনে বলতে লাগলো, আমাকে ছেড়ে তুই চলে যেতে চাইছিস অহনা, কিন্তু আমি তোকে আমার কাছ থেকে কোথাও যেতে দিব না। তোকে ছাড়া আমি কি করে বাঁচবো? বেঈমান মেয়ে, এত ভালোবাসি তোকে, তবুও তুই বুঝিস না। তোকে এবার থেকে আমি আমার কাছেই রাখবো, আমার কাছ থেকে কোথাও যেতে দিব না তোকে। তুই চাইলেও তোকে আমি আমার কাছ থেকে দূরে সরে যেতে দিব না। তোর মরণকেও আমি মেরে ফেলবো, দরকার হলে আমি নিজে মরবো, কিন্তু তোকে মরতে দিব না। অনন্ত অহনাকে অজ্ঞান অবস্থায় কোলে করে নিজের বাসার ভেতরে প্রবেশ করলে অনন্তের মা তা দেখে অবাক হয়ে যায়। অনন্তের মা অনন্তকে উদ্দেশ্য করে বলল, বাবা, তুই এ মেয়েকে কোথায় পেলি? মা, ও তোমার ছেলের হবু বউ। আমি ওকে ভীষণ ভালোবাসি, তাই বাসায় নিয়ে আসলাম। অহনা আমার ঘরেই থাকবে। অনন্তের কথা শুনে অনন্তের মা অবাক হলো। অনন্তের মা অনন্তকে উদ্দেশ্য করে বলল, কিন্তু এই মেয়েটা এভাবে অজ্ঞান হয়ে আছে কেন? ওকে এনেছিস ভালো কথা, কিন্তু ওর বাড়ির লোকের কাছে বলে নিয়ে এসছিস তো? আমার অহনাকে নিয়ে আসতে আবার আমার কারো পারমিশন নেওয়া লাগবে? সেটা আমি মেনে নিতে পারবো না মা। আমি তোমার সাথে পরে কথা বলবো। এটা বলেই অনন্ত অহনাকে কোলে নেওয়া অবস্থায় সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের ঘরে নিয়ে গিয়ে নিজের বিছানায় অহনাকে শোয়ালো। অনন্ত অহনার পাশেই বসে আছে। অনন্ত মনে মনে বলল, আমিও দেখে নিব তুই আমাকে ছেড়ে কোথায় পালিয়ে যাস। আমি তোকে সুস্থ করে তুলবই অহনা, তোর কিচ্ছু হতে পারে না। তোর পরিবার তোর যত্ন নিতে পারেনি, যদি যত্ন নিত তাহলে তুই ধীরে ধীরে এভাবে অসুস্থ হয়ে পড়তি না। আমি জানি তুই আমাকে ভালোবাসিস না, কিন্তু আমি যেটাকে ভালোবাসি, তাই যদি আমাকে জোর করে হলেও তোকে আমার কাছে রাখতে হয় তাহলে আমি সেটাই করব। কয়েকটা ঘন্টা অতিক্রম হওয়ার পর অহনা ধীরে ধীরে জ্ঞান ফিরল। অহনা চোখ খুলে সামনে তাকিয়ে অনন্তকে দেখতে পেল।
আজ অহনা অনন্তকে দেখে একটুও রাগ করছে না, শুধু অপলক দৃষ্টিতে অহনা অনন্তের দিকে তাকিয়ে আছে। অনন্ত একটা শুকনো হাসি দিয়ে অহনার মাথায় হাত বুলিয়ে দিল। অহনা শোয়া থেকে উঠে বসতে চাইল। অনন্ত অহনাকে উদ্দেশ্য করে বলল, খবরদার এখন উঠবি না, একটু বিশ্রাম কর, তারপর আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। অনন্তের কোনো কথা না শুনে অহনা খুব কষ্ট করে শোয়া থেকে উঠে বসলো। অনন্ত রেগে গিয়ে অহনাকে উদ্দেশ্য করে বলল, আমি যে বললাম আর একটু বিশ্রাম নিতে, সেটা কি তোর কানে গেল না? অহনা অনন্তকে উদ্দেশ্য করে বলল, আমি বাসায় যাব, আমাকে বাসায় পৌঁছে দিবেন স্যার। ওইদিকে আমার বাবা মা খুব চিন্তা করবে। তুই কোথাও যেতে পারবি না অহনা, আজ থেকে তুই আমার বাসায় থাকবি এবং আমার ঘরেই তুই থাকবি। আমি বেশ ভালো করে বুঝতে পেরেছি অহনা, তুই সারাদিন আমার কথা ভেবেই নিজের এই হাল বানিয়েছিস। আমার সামনে থাকলে তুই আর আমাকে নিয়ে বেশি চিন্তা করবি না। তাই যতদিন না তুই সম্পূর্ণরূপে সুস্থ হবি, ততদিন তুই আমার বাসায় আমার সাথে এই রুমে থাকবি। আমি আঙ্কেল আন্টিকে বলে দিব তুই কয়েকটা দিন আমার সাথে থাকবি, তাহলে আর ওরা তোর জন্য চিন্তা করবে না। অনন্তের কথা শুনে অহনার ভয় ঢোক গিলল। অহনা কাঁপা কাঁপা কণ্ঠে অনন্তকে উদ্দেশ্য করে বলল, মানে কি স্যার, আমি আপনার সাথে একই ঘরে থাকবো? না না না, আমি আপনার সাথে এখানে থাকবো না, আমি বাসায় যাব। আপনি আমাকে বাসায় পৌঁছে না দিলে আমি একাই যাব। অনন্ত এবার খুব জোরে ধমক দিয়ে অহনাকে বলল, চুপ, একদম চুপ, তুই কোথাও যাবি না। আর হ্যাঁ, চিন্তা করিস না, আমি এতটাও খারাপ ছেলে নই যে তোর সাথে খারাপ কিছু করতে যাব। এবং যদিও তুই পালানোর চেষ্টা করিস, তাহলে তোর যে কি হাল আমি করব তাই তুই কল্পনাও করতে পারবি না। তুই এখানে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। অনন্ত চলে যেতে নিলে অহনার মনটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। অহনা নিঃশ্বাস নিতে কষ্ট হতে থাকে। হঠাৎই অহনা অনন্তের ডান হাত নিজের দু হাত দিয়ে চেপে ধরে। অনন্ত অবাক হয়ে পেছনে তাকিয়ে নিজের হাতের দিকে লক্ষ্য করে দেখল অহনা তার হাত ধরে রেখেছে। অনন্ত একটু অবাকই হলো, কারণ অহনা অনন্তকে স্পর্শ করা তো দূরে থাক, অহনা সবসময় অনন্তকে দেখলেই এড়িয়ে যেত। অনন্ত আবার পেছনে ফিরে অহনার কাছে এসে অহনার মাথায় হাত বুলিয়ে দিয়ে একটু মুচকি হেসে অনন্ত অহনাকে বলল, কি হয়েছে তোর? এভাবে ওকে যেতে আটকালি কেন? তোর জন্য খাবার নিয়ে আসি, না খেলে যে তোর শরীর খারাপ করবে। অহনা হঠাৎই অনন্তকে জড়িয়ে ধরল। হঠাৎ এভাবে অহনা জড়িয়ে ধরায় অনন্ত খুব অবাক হলো। অহনা অনন্তকে জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলো। অহনার চোখ বেয়ে অঝোর ধারায় বৃষ্টি গড়িয়ে পড়ছে। হঠাৎই অহনা এভাবে জড়িয়ে ধরে কাঁদতে থাকায় অনন্তের বুকের ভেতরটা কষ্টে তোলপাড় হতে লাগলো। কেউ যদি অনন্তের বুকে ছুরি দিয়ে আঘাত করেছে এমন অনুভব অন্তরের হতে লাগলো। আজ প্রথম নিজে অহনা অনন্তকে জড়িয়ে ধরল, কিন্তু অনন্ত মনে মনে বলল, মেয়েটা এভাবে আমাকে জড়িয়ে ধরে কাঁদছে কেন? কান্না যে আমি সহ্য করতে পারি না। অনন্ত অহনাকে ছাড়াতে গেলে অহনা আরো শক্ত করে অনন্তকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অনন্ত অহনাকে শক্ত করে জড়িয়ে ধরে। অনন্ত এক হাতে অহনার মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় অহনাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, এভাবে কাঁদছিস কেন? তোর কান্না আমার অসহ্য লাগে, একদম সহ্য করতে পারি না। কান্নাটা থামা বলছি। অহনা তবুও কেঁদেই যাচ্ছে, অনন্তকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। অহনার শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে, সেটা অনন্ত অহনাকে জড়িয়ে ধরে স্পষ্ট বুঝতে পারছে। অনন্ত এবার ধমক দিয়ে অহনাকে বলল, কি হলো, কাঁদছিস কেন? তোর কান্না আমার ভালো লাগছে না। অহনা এবার কাঁদতে কাঁদতে অনন্তকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আমি কেন না চাইতো সারা দিন আপনার কথা চিন্তা করে বলতে পারবেন? আমার সকাল থেকে রাত, আর রাত গড়িয়ে সকাল হয়ে যায় শুধু আপনার কথাই ভাবতে ভাবতে। আজকে আপনাকে কলেজের সামনে না পেয়ে আমার এত কষ্ট কেন হচ্ছিল? আপনার কথা চিন্তা করলে আমার হৃৎপিণ্ড এত দ্রুত চলে কেন? আচ্ছা, আমি যদি একদিন আপনার কথা ভাবতে ভাবতে মরে যাই, তাহলে কি আপনি আমায় ভুলে যাবেন? আপনি নিশ্চয়ই খুব সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে করে নেবেন, তাই না? আমার কথাও সারা জীবনের জন্য ভুলে যাবেন। অনন্তের চোখ জলে ঘোলাটে হয়ে গেছে, যে কোনো সময় টপ করে জল গড়িয়ে পড়বে। কিন্তু বহু কষ্টে চোখের জলগুলো অনন্ত নিজের চোখের মাঝে সীমাবদ্ধ রেখেছে। অহনা অনন্তকে উদ্দেশ্য করে আবারও বলল, কি হলো, কিছু বলছেন না কেন? আমি মরে গেলে আমাকে আপনি ভুলে যাবেন, তাই না? তারপর অন্য কাউকে ভালোবেসে বিয়ে করে ফেলবেন, ঠিক বললাম তো?
অনন্ত অহনাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে খুব কষিয়ে অহনার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। অহনা ছিটকে বিছানার উপর হুমড়ি খেয়ে পড়ল। অনন্ত রেগে চিৎকার করে অহনাকে বলল, তোর মরার খুব শখ হয়েছে তাই না? তাহলে ভালো করে শুনে রাখ, তুই মরার আগে প্রথমে আমাকে নিজ হাতে মেরে তারপর নিজে মরবি, কারণ তোর মৃত্যুটা আমি সহ্য করতে পারবো না। তুই বুঝতে পেরেছিস আমি তোকে কি বললাম? অনন্ত খুব জোরে থাপ্পড় দেওয়ার কারণে অহনা শব্দ করে কেঁদে যাচ্ছে। দু হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে বাচ্চাদের মতো কেঁদেই যাচ্ছে। অহনার কান্না দেখে অনন্তের বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। অনন্ত অহনার কাছে বসে অহনার মাথায় রাখতেই অহনা অনন্তের হাত সরিয়ে নেয়। অনন্ত মনে মনে বলল, এটা আমি কি করলাম? একে তো মেয়েটার জ্বর, আবার হাড় দুর্বল, তার উপর আমি ওকে কিভাবে মারলাম। আমি আসলে একটা অমানুষ, নাহলে অহনা কিভাবে মারতে পারতাম না। অহনা কাঁদতে কাঁদতে অনন্তকে উদ্দেশ্য করে বলল, আপনি খুব পচা, আপনি আমাকে এভাবে মারতে পারলেন? আমার গায়ে খুব ব্যথা লাগছে। অনন্ত লক্ষ্য করলো অহনার গালটা থাপ্পড়ের ফলে লাল হয়ে আছে। অনন্ত অহনার আরো কাছে এসে অহনার লাল হওয়া গালে একটা চুমু দিল। অহনা অবাক হয়ে অনন্তের দিকে তাকিয়ে রইল। অনন্ত অহনার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, সরি অহনা, আমাকে তুই ক্ষমা করে দে, কিন্তু তুই আর কোনোদিন তোর মরার কথা বলবি না। কেন আমাকে ভাবে রাগিয়ে দিস তুই? আমার এসব কথা শুনতে ভালো লাগে না, তুই জানিস না? অহনা এবার আরো কাঁদতে লাগলো। আবারও অনন্তকে চাপটে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। অহনার আবারও জড়িয়ে ধরায় অনন্ত আবারও অবাক হয়। অনন্ত অহনার মাথায় হাত বোলাতে বোলাতে অহনাকে উদ্দেশ্য করে বলল, কান্না কি থামাবি নাকি আবার থাপ্পড় খাবি? অহনা তাও কেঁদেই যাচ্ছে। অনন্তকে শক্ত করে জড়িয়ে ধরে অহনা কেঁদেই যাচ্ছে। অহনা এবার কাঁদতে কাঁদতে অনন্তকে বলল, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না স্যার, আমার শ্বাস নিতে ভীষণ কষ্ট হয়। আপনি পারলে আমাকে ভুলে অন্য কাউকে বিয়ে করে সুখী থাকবেন। আমি তো আপনাকে ভালোবাসি না, তাহলে শুধু শুধু আমার জন্য কষ্ট পাবেন না। আমি জানি আপনি আমাকে ভুলতে পারবেন। অনন্ত এবার ধমক দিয়ে অহনাকে উদ্দেশ্য করে বলল, তুই একদম চুপ থাক, তোর কিছু হতে দিব না আমি। সবচেয়ে ভালো ডক্টর দিয়ে আমি তোর চিকিৎসা করাবো, তোর কিছু হবে না। তুই আমাকে ভালো না বাসতে পারিস, কিন্তু আমি তোকে ভালোবাসি। অহনা শান্ত গলায় অনন্তকে বলল, আমার মতো একটা হার্টের রোগীকে কেন আপনি এতটা ভালোবাসেন স্যার? অনন্ত এবার থমকে গেল। অনন্ত মনে মনে বলল, তার মানে অহনা জানে ওর অসুখের কথা, কিন্তু কেন আমাকে অহনা কিছু বললো না কেন? অহনা অনন্তকে জড়িয়ে থাকা অবস্থায় বলল, কি হলো বলুন না, কেন আমাকে কেন এত ভালোবাসেন? অনন্ত অহনাকে উদ্দেশ্য করে বলল, ভালোবাসতে কোনো কারণ লাগে না অহনা, হঠাৎ আমার মনের ভিতর তুই ঢুকে পড়েছিস। আমার তোকে খুব ভালো লাগতো, কিন্তু ভালো লাগাটা যে কবে ভালোবাসায় রূপান্তরিত হয়েছে তা আমি নিজেরই অজানা। অনন্ত অহনাকে নিজের থেকে ছাড়াতে চাইলে অহনা আবারও অনন্তকে শক্ত করে জড়িয়ে ধরে। অহনার কাণ্ড দেখে অনন্ত অহনাকে উদ্দেশ্য করে বলল, যে তুই আমাকে আগে সহ্য করতে পারতি না, সে তুই কিনা আমাকে এখন এভাবে বারবার জড়িয়ে ধরছিস। আমি কি এটা স্বপ্ন দেখছি নাকি বাস্তবে আমার সাথে এমন হচ্ছে? অহনা মুচকি হেসে অনন্তকে বলল, আপনাকে জড়িয়ে ধরেছি তার মানে এই না যে আমি আপনাকে ভালোবাসি। আমি আপনাকে খুব ঘৃণা করি, কিন্তু আপনার বুকে মাথা রাখতে আমার কেন জানি না খুব ভালো লাগে। প্লিজ আমাকে আরেকটু আপনার বুকে থাকতে দিন। আমাকে আবার পাগল বেহায়া মেয়ে মনে করবেন না কিন্তু। অনন্ত অহনার কথায় হেসে ফেলল। অনন্ত অহনাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে অনন্ত নিঃশব্দে কাঁদতে লাগলো। অহনা অনন্তের বুকের ভেতরের কষ্টটা অনুভব করতে পারছে। অহনা উপরে তাকিয়ে দেখলো অনন্ত কাঁদছে। অহনা অনন্তের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে অনন্তকে বলল, কি হলো? আপনার চোখে পানি কেন? এত রাগী মানুষের চোখে জল মানায় না, কাঁদতেন না প্লিজ। অনন্ত অহনাকে উদ্দেশ্য করে বলল, তুই একদিনে বদলে গেলি কি করে অহনা? আমার সাথে নাটক করছিস না তো? অনন্তের কথায় অহনা খুব জোরে হাসতে লাগলো। হাসতে হাসতে অহনা অনন্তকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, আমি নাটকই করছি। আপনার মতো রাগী দানব স্যারকে কি ভালোবাসা যায় নাকি? আপনিও না কত বোকা। আমি বদলাইনি, আমি আপনাকে ভালোবাসিনি। এটা তো আমি একটু আগেই আপনাকে বললাম। এখন যান, আমার জন্য খাবার নিয়ে আসুন।
আমার ভীষণ খিদে পেয়েছে। অনন্ত অহনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি হেসে অহনার জন্য খাবার আনতে চলে গেল। অনন্ত সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে মনে বলল, আমি এখনো জীবিত আছি, আর আমি ভাবতেও পারিনি জীবিত থাকা অবস্থায় আমি তোর চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পাবো না। হ্যাঁ, তুই আমাকে ভালোবাসিস, কিন্তু তুই তার স্বীকার করতে চাস না। কতদিন আমি বেঁচে থাকবো জানি না, কিন্তু যতদিন বেঁচে আছি মরার আগে আমি তোর মুখে একবার ভালোবাসি কথাটা শুনতে চাই। জানি না তুই মুখ ফুটে কোনোদিন আমি ভালোবাসি বলবি কিনা, কিন্তু মন জিনিসটা কিছুতেই মানতে চায় না যে আমি ভালোবাসা বিশ্বাস করতাম না। সে আমি কিনা অহনার মুখে ভালোবাসি শোনার জন্য পাগল। নিয়তি কি আমাদের কোনোদিনও এক হতে দেবে? এইসব কথা ভাবতে ভাবতেই অনন্ত অহনার জন্য খাবার নিয়ে চলে আসে। অনন্ত ঘরে এসে দেখলো অহনা আবার কাঁদছে। অহনাকে কাঁদতে দেখে অনন্ত খুব রেগে অহনাকে উদ্দেশ্য করে বলল, তুই আবারও কান্না শুরু করে দিলি? তোকে না আমি বললাম এভাবে কাঁদবি না। অনন্তের ধমকে অহনা চুপ হয়ে গেল। অনন্ত হাতে প্লেট নিয়ে ভাত আর মাছ নিয়ে মেখে অহনার মুখের কাছে খাবার নিয়ে বলল, এবার খুব বড় করে হা কত দেখি, ছোট করে হা করলে মার খাবে কিন্তু। অনন্তের কথায় অহনা একটু হেসে চোখের জল ফেলে হা করলো এবং অনন্ত অহনাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষ করার পর অহনা অনন্তের কোলে শুয়ে পড়ল। অনন্ত মুচকি হেসে অহনার মাথায় হাত বুলাতে লাগলো। অহনা অনন্তকে উদ্দেশ্য করে বলল, আপনি আবার শিক্ষক জীবনে ফিরে আসুন স্যার। আপনাকে কলেজের ক্লাসে আবার আমি দেখতে চাই। আপনাকে ছাড়া কলেজটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। আপনি আবার কলেজে ফিরে আসবেন তো স্যার? অহনার কথায় অনন্ত থমকে যায়। অহনার কথার কোনো উত্তর অনন্ত দেয়নি। অনন্ত এখনো চুপ করে আছে। অনন্তের চুপ করে থাকা দেখে অহনা আবারও অনন্তকে উদ্দেশ্য করে বলল, কি হলো স্যার, কিছু বলছেন না কেন? আপনি আবার আপনার শিক্ষক জগতে ফিরে আসবেন তো? আবার ফিরে আসুন না প্লিজ। অনন্ত একটা দীর্ঘশ্বাস ফেলে অহনাকে উদ্দেশ্য করে বলল, তোর জন্য যে পেশাটা ছেড়েছি সেই পেশায় আমি আর ফিরে যেতে পারবো না। না, আমাকে তুই জোর করিস না। আমি তোর এই কথাটা রাখতে পারবো না। তোকে ভালোবেসেই আমি আমার শিক্ষক পেশাটা ছেড়েছি। আমি আমার ভালোবাসার অপমান করতে পারবো না, আর আমি আমার কথার খেলাপও করতে পারবো না। কেন স্যার? আমি তো আপনাকে বলেছিলাম এই পেশাটা ছেড়ে দিতে। এখন আমি আপনাকে বলছি ফিরে আসতে, তাহলে আপত্তি করছেন কেন? ফিরে আসুন না প্লিজ। অনন্ত মুচকি হেসে অহনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি চাই না তুই আবার আমার আগের রূপটা দেখে আমাকে ভয় পাস, আমার থেকে দূরে চলে যাস। আমি শিক্ষক পেশায় যাওয়া মানে আবার তুই আমার ভয়ঙ্কর রূপটা দেখে আমাকে ভয় পাবি। অহনা এবার অনন্তের কোল থেকে উঠে পড়ে সোজা অনন্তের মুখের সামনে সোজাসুজি বসলো। অহনা এক দৃষ্টিতে অনন্তের মুখের দিকে তাকিয়ে আছে। অহনার এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে অনন্ত কিছুটা অবাক হয়। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি আগের থেকে বেশি অসুন্দর হয়ে গেছি নাকি যে এভাবে হ্যাবলার মতো তাকিয়ে আছিস? অনন্তের কথা শুনে অহনা অনন্তকে উদ্দেশ্য করে বলল, আপনি দেখতে এত সুন্দর কেন? কি আছে আপনার মধ্যে? এত সুন্দর ছেলে আমাকে ভালোবাসে, এটা দেখতে বড্ড বেমানান লাগছে। অহনার কথা শুনে অনন্ত 420 ভোল্টের শক খেলো। অনন্ত কখনো আশা করেনি অহনাও তাকে অন্যান্য মেয়েদের মতো এমন প্রশ্ন জিজ্ঞেস করবে। অনন্ত এবার ধমক দিয়ে অহনাকে উদ্দেশ্য করে বলল, অহনা, তুই কি ঠিক আছিস? হ্যাঁ, আমি ঠিকই আছি। অনন্ত এবার রেগে অহনার দুবাহু ঝাঁকিয়ে চিৎকার করে বলল, তুই কি বলছিস তাকে তুই বুঝতে পারছিস অহনা? অহনার আবার ধ্যান ফিরল। অহনা স্বাভাবিক হয়ে নিজের কথাগুলো মনে করে নিজেই লজ্জা পেতে লাগলো। অহনা মনে মনে বলল, হায় আমার কপাল, এ দানবটাকে এসব বলেছি। ছি ছি ছি, শেষে কিনা আমি এসব বললাম। আমি বিশ্বাস করতে পারছি না। এবার তো স্যার আমাকে কেটে কিমা বানিয়ে দিবে। অনন্ত রাগী গলায় অহনাকে বলল, তুই জানো কি বলেছিলি আমি তোর সাথে বড্ড বেমানান? আরো কি বলেছিলি আমি এত সুন্দর কেন? মাথাটা কি তোর মঙ্গল গ্রহে ঘুরতে গেছিল অহনা? অহনা একটা মরা মরা হাসি দিয়ে অনন্তকে উদ্দেশ্য করে বলল, আই এম সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। অনন্ত অহনার আরো কাছে এসে অহনার মুখের কাছে মুখ এনে অনন্তকে অহনাকে উদ্দেশ্য করে বলল, তুই আমার জন্য একদম পারফেক্ট অহনা। নিজেকে ভুলেও বেমানান ভাববি না। আর আমি দেখতে সুন্দর সেটা আমি জানি, এটা তোকে বিশ্লেষণ করে বলতে হবে না। আমার থেকে তুই 1000 গুণে সুন্দরী, বুঝেছিস? অহনা অনন্তের কথায় অবাক সাথে ভয় পেয়ে যায়।
অহনা মনে মনে বলল, সুন্দরী তাও আবার আমি। জীবনে কেউ আমাকে সুন্দরী বললো না। আর উনি যে কি দেখে আমায় ভালোবাসলেন একমাত্র খোদাই জানেন। পৃথিবীতে কি মেয়েদের অভাব পড়েছে? শেষে কি না আমার মতো গরিব বিশ্রী মেয়েকেই ওনার পছন্দ হলো? ভাবা যায় এগুলো? অনন্ত একটু মুচকি হেসে বলল, ভালোবাসা এমনিতেই হয় অহনা, ভালোবাসার কোনো কিছু বিচার করে হয় না। তুই যেটা ভাবছিস তা নয়, আমি তোকে আগেও বলেছি। অহনা চোখ বড় বড় করে মনে মনে ভাবতে লাগলো, আমার মনের কথা উনি বুঝলেন কি করে? উনি কি শিক্ষকের সাথে জ্যোতিষীও ছিলেন নাকি? কি হলো, আবার কোন দুনিয়া চলে গেলি তুই? অহনা একটা শুকনো হাসি দিয়ে অনন্তকে উদ্দেশ্য করে বলল, স্যার, আমি এই দুনিয়ায় এখনো আছি, পরকালে কিছুদিন পর চলে যাব আর কি। অহনার কথা শুনে অনন্ত আবার রেগে গিয়ে অহনাকে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। অহনা বিছানায় ছিটকে পড়ে। অহনা ভাবতেও পারেনি অনন্ত তাকে আবার মারবে। অহনা গালে হাত দিয়ে কান্না করতে থাকে। অনন্ত দাঁতে দাঁত চেপে অহনাকে উদ্দেশ্য করে বলল, তুই কি বললি তুই পরকালে চলে যাবি? তো পরকালে চলে যাওয়ার এতই শখ? অনন্ত অহনার কাছে এসে অহনার দু হাত বিছানায় শক্ত করে চেপে ধরে। অহনা ছোটাছুটি করার চেষ্টা করছে। অহনা ভয়ে কান্না করতে করতে কাঁপা কাঁপা কণ্ঠে অনন্তকে উদ্দেশ্য করে বলল, স্যার, আমি ওই কথাটা আর কোনোদিনও বলবো না। আমাকে এবারের মতো ক্ষমা। অহনাকে আর কিছু বলতে না দিয়ে অনন্ত অহনার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের সাথে মিলিয়ে নেয়। অহনা অনন্তের কাছ থেকে ছুটতেও পারছে না, কারণ অনন্ত অহনার দুহাত চেপে ধরেছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো অহনার ঠোঁটে কোনো ব্যথা লাগছে না। অনন্ত যখন অহনাকে ছাড়ল তখন অহনা অনন্তের কাছ থেকে দূরে সরে অন্যদিকে তাকিয়ে হাঁপাতে লাগলো। তারপর অহনা অনন্তের দিকে তাকিয়ে চিৎকার করে অনন্তকে উদ্দেশ্য করে বলল, আপনি খুব বাজে স্যার, খুব বাজে, অসভ্য, ইতর, বেয়াদব, ফাজিল সব আপনি। আমার সাথে আপনি সবসময় এমন কেন করেন? এই জন্য আমাকে আপনি বাসায় এনেছেন? আমি আজই আপনার বাসা ছেড়ে চলে যাব। আপনার পেশা চাকরি নিয়ে আপনি জাহান্নামে যান। আমি আপনাকে খুব 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 ঘৃণা করি। অনন্ত অহনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে অহনা আবারও অনন্তকে বলল, কি হলো, আবার আমার দিকে অসভ্যের মতো তাকিয়ে আছেন কেন? লজ্জা করে না আপনার? তুই উল্টোপাল্টা কথা বললে আমার কাছ থেকে শাস্তিই পাবে অহনা। আর বাসা থেকে যেতে চাইলে তোকে শিকল দিয়ে বেঁধে রাখবো। যতদিন না তুই পুরোপুরি সুস্থ হচ্ছিস ততদিনে তুই আমার বাড়িতে আমার ঘরেই থাকবি। তোকে এক কথা বারবার বলে আমি হয়রান হয়ে গেছি। এখন চুপচাপ ঘুমিয়ে পড়। অহনাও অন্তরে অনন্তের কথা অনুযায়ী মন খারাপ করে অনন্তের বিছানায় শুয়ে পড়ল। কিন্তু মুহূর্তেই অহনা ঘাবড়ে গিয়ে শোয়া থেকে উঠে বসল। অহনার এই কাণ্ড দেখে অনন্ত অহনাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, এভাবে টাকি মাছের মতো লাফে উঠলি কেন? শুয়ে পড় বলছি, নাহলে তোর জন্য আরো শাস্তি অপেক্ষা করছে। অহনা ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, স্যার, আপনি কোথায় শুবেন? আমি তো আপনার বিছানায় শুয়েছি। আপনি কি আমার সাথে একই বিছানায় শুবেন নাকি? ভুলেও এমন কাজ করবেন না। আমি তাহলে বিছানা ছেড়ে উঠে নেমে যাব। অনন্ত মুচকি এসে অহনাকে বলল, আরে না রে পাগলি, তুই বিছানায় শুয়ে পড়, আমি সোফায় গিয়ে শুয়ে পড়ছি। আর হ্যাঁ, আমাকে এত ভয় পাওয়ার কারণ নেই। আমি তোকে আগেও বলেছি আমি রাগী হতে পারি, কিন্তু পশু নই। অহনা আর কিছু বলল না, চুপচাপ মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। অহনা বিছানায় শুয়ে একটা অদ্ভুত সুগন্ধ পাচ্ছে, যা অহনাকে মাতাল করে দিচ্ছে। এক সময় অহনা ঘুমিয়ে পড়ল। অনন্ত অহনার কাছে এগিয়ে এসে বিছানার এক কোণে বসে অহনার কপালে আলতো করে চুমু স্পর্শ এঁকে দিল। অহনার তাতে কোনো খেয়াল নেই। অহনা তো এখন ঘুমের নেশে চলে গেছে। অনন্ত অহনার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে আর একটা দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু হঠাৎই অনন্তের মাথায় প্রচন্ড ব্যথা অনুভব হতে লাগলো। অনন্ত মনে মনে বলল, আবারও আমার মাথায় সেই একই ব্যথা অনুভব হচ্ছে। এই ব্যথা যে কত যন্ত্রণার কি করে বোঝাবো। অহনা এখন ঘুমাচ্ছে, ওর যাতে কোনো মতেই ঘুমটা না ভেঙে যায় সেদিকে আমার খেয়াল রাখতে হবে। অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়িয়েছে, ওকে কোনো মতেই আমার এই কষ্টের কথা জানানো যাবে না। অনন্ত বারান্দায় চলে গেল। এখন রাত 2টা বাজে। প্রকৃতিটা চারদিক
কে কত নিস্তব্ধ, হালকা বাতাস বয়ে যাচ্ছে চারপাশে। অনন্ত আকাশে তারাগুলোর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। অনন্তের মাথার ব্যথাটা প্রবল আকার ধারণ করছে। অনন্ত মাথায় এক হাত রেখে মুচকে এসে মনে মনে বলল, জানিস না, এখন তুই আমার খুব কাছে। আমার আর কিচ্ছু চাওয়ার নেই। আমি জানি তুই আমাকে ভালোবাসিস, কিন্তু মুখে স্বীকার করতে চাস না। হয়তো তুই নিজেও জানিস না যে তুই আমাকে ভালোবাসিস। তোর চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখেছি না, কিন্তু এই মনটা তবুও তোর মুখ থেকে একবারের জন্য হলেও ভালোবাসি কথাটা শুনতে চায় না। নিজের মনটাকে কিছুতেই মানাতে পারছি না। আমি জানি যখন আমি প্রকৃতির মাঝে হারিয়ে যাব, তখন তুই আমার জন্য কাঁদবি, খুব কষ্ট পাবি তুই আমার জন্য। একদিন ঠিকই তুই বুঝবি আমার কাছে কতটা ছিলিস অন্যরকম তুই। তখন না হয় আমি থাকবো না তোর পাশে, কিন্তু যাই হোক, আমার শেষ নিঃশ্বাস নেওয়ার আগেই আমাকে তোকে পুরোপুরি সুস্থ করে তুলতেই হবে। জানি আমার হাতে বেশি দিন সময় নেই। আমি না হয় তোর মুখে ভালোবাসি কথাটা আকাশ থেকেই শুনে নিব। অনন্তের মাথা ব্যথা ধীরে ধীরে আরও বাড়তে লাগলো। অনন্ত মাথায় এক হাত রেখে তাড়াতাড়ি রুমে গিয়ে টেবিলের ড্রয়ার থেকে ট্যাবলেট আর ঔষধ বের করে খেয়ে নিল। অনন্তের খুব কষ্ট হচ্ছে, অনন্তের শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, কিন্তু আজ অহনা তার খুব কাছে। অহনার ঘুমন্ত মুখটা দেখে অনন্তের আর সব কষ্ট ভুলে যাচ্ছে। হাজারো কষ্টের মাঝে অনন্তের মুখে একটু হাসি ফুটে উঠেছে। কিছু কষ্ট আড়ালেই রেখে দিয়েছে অনন্ত, কারণ অহনা জানলে যে অনন্তের কষ্ট সহ্য করতে পারবে না। এভাবেই দিন যেতে লাগলো। অহনা আর অনন্ত এখন খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। অহনা এখন আগের থেকে অনেকটাই সুস্থ। অনন্ত অহনাকে তার পরিবারের কাছে কিছুতেই যেতে দেয় না। অনন্ত অহনাকে তার নিজের কাছে রেখে দিয়েছে। এটা অহনার মনে খুবই ক্ষোভ প্রকাশ করে। অহনার তার মা বাবার সাথে ফোনে কথা বলে। অহনার মা বাবা জানে অহনা তার বান্ধবীর বিয়ের জন্য তাদের বাসায় বেড়াতে গিয়েছে, কিছুদিন পরেই ফিরে আসবে। দিন যাচ্ছে, সময় যাচ্ছে। অনন্ত আগের থেকে অনেকটাই শান্ত হয়ে গেছে। অনন্তের চোখ মুখ শুকিয়ে যাচ্ছে, চোখের নিচে কালো কালি পড়ে গেছে। অনন্ত ঠিকমতো খাবারও খায় না। অহনা অনন্তের এই অবস্থা দেখে অনন্তকে কিছু জিজ্ঞেস করলে অনন্ত ব্যাপারটা এগিয়ে যায়। অনন্ত এখন অহনার কাছ থেকে কিছুটা দূরত্বে থাকে, আবার হঠাৎ করেই অহনাকে জড়িয়ে ধরে। অহনার ব্যাপারটা কেমন সন্দেহ হতে থাকে। অহনা মনে মনে বলল, যে স্যারটা এত রাগী ছিল সেই স্যারটা ধীরে ধীরে এমন শান্ত হয়ে যাচ্ছে কেন? আর ওনাকে মাঝে মাঝে দেখি মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে বসে থাকেন, ঘন ঘন নিঃশ্বাস ফেলেন। ওনার কি হয়েছে? উনি ধীরে ধীরে এমন অসুস্থ হয়ে যাচ্ছেন কেন? ওনাকে জিজ্ঞেস করলে তো উনি কিছুই বলেন না। আমাকেই খুঁজে বের করতে হবে ওনার কি হয়েছে। অনন্ত আজ অফিসে চলে গেছে, তাই অহনা অনন্তের পুরো রুমে খোঁজাখুঁজি করতে লাগলো কিছু পায় কিনা। কিন্তু অহনা পুরো ঘর খুঁজেও কিছু পেল না। হাল ছেড়ে দিয়ে অহনা বিছানায় বসে পড়ল। অহনা মন খারাপ করে বসে আছে। তখনই অহনার চোখে পড়ল অনন্তের বেডরুমের দেয়ালে থাকা বড় করে টাঙানো অহনার ছবির ফ্রেমটার দিকে। অহনা ছবিটা দেয়াল থেকে সরাতেই নিচে একটা কাগজ অহনার পায়ে এসে পড়ল। অহনা যখন কাগজটা হাতে নিয়ে খামটা ছিঁড়ে খুলে পড়তে শুরু করলো, তখন অহনার মনে ঝড় বইতে লাগলো, কারণ কাগজে স্পষ্ট অনন্তের ব্রেইন টিউমার হয়েছে। আর অনন্তের বাঁচারও কোনো আশা নেই। ডেট একদম শেষ পর্যায়ে চলে গেছে। অহনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। অহনা ধুম করে মাটিতে বসে পড়ল। অহনা মাটিতে বসে পা ছড়িয়ে ছিটিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। অহনার চোখ দিয়ে জল অনবরত পড়তে লাগলো। অহনা পাগলের মতো কাঁদতে লাগলো। অনন্তের বাসায় এখন কেউ নেই, কারণ অনন্তের মা গ্রামের বাড়িতে গিয়েছে এবং অনন্তের বাবাও অনন্তের মতো অফিসে। তাই এই মুহূর্তে অহনার কি হয়েছে তা জিজ্ঞেস করার মতো কেউ নেই। দুপুর থেকে রাত ঘনিয়ে এলো। অহনা এখনো মাটিতে বসে আছে। অনন্ত অফিস থেকে ফিরে নিজের রুমে ঢুকে অহনাকে মাটিতে বসে থাকা অবস্থায় দেখে থমকে যায়। অনন্ত দৌড়ে অহনার কাছে গিয়ে অহনার মুখোমুখি মাটিতে বসে। অনন্ত দেখতে পেল অহনার চোখ নাক মুখ ফুলে একাকার হয়ে গেছে। অহনার চোখগুলো টকটকে লাল হয়ে আছে।
অনন্ত অহনাকে নিজের কাছে শক্ত করে জড়িয়ে ধরে অহনাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে অহনা? তুই ভাবে মাটিতে বসে আছিস কেন? আর তোর চোখ মুখের অবস্থা কেন? দেখে তো মনে হচ্ছে তুই সারাদিন এখানে বসে থেকে কান্না করেছিস। কি হয়েছে আমায় বল। অহনা অনন্তের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে শান্ত গলায় অনন্তকে উদ্দেশ্য করে বলল, আপনি কেন বলেননি যে আপনার ব্রেন টিউমার হয়েছে? বলুন, কেন বলেননি আপনি? আমি কি আপনার এতটাই পর যে আমাকে একবারও জানানোর প্রয়োজন বোধ করলেন না? অনন্ত অহনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অনন্তের আর বুঝতে বাকি রইল না যে অহনা সবটা জেনে গেছে। অনন্ত একটু মুচকি হেসে অহনাকে বলল, অহনা তুই এসব কি বলছিস? আমার কিছু হয়নি তো, দেখ আমি ঠিক আছি। কিসব আজে বাজে কথা বলছিস তুই? অহনা নিজের হাতে থাকা রিপোর্টটা অনন্তের দিকে ছুঁড়ে ফেলে বলল, তাহলে এটা কি? এখানে তো স্পষ্ট লেখা আছে যে আপনার ব্রেন টিউমার হয়েছে। আপনি আমার কাছে এত বড় সত্যিটা কেন লুকালেন স্যার? অনন্ত কিছু বলছে না, শুধু মাথা নিচু করে চুপ করে বসে আছে। অনন্তের এমন শান্ত আচরণে অহনা অভ্যস্ত নয়। অহনা অনন্তকে বলল, কি হলো স্যার, কথা বলছেন না কেন? আমার প্রশ্নের উত্তর দিন। অনন্ত শান্ত গলায় অহনাকে বলল, না, তুই যা জানতে পেরেছিস তা সবই সত্যি। হ্যাঁ, আমার ব্রেন টিউমার হয়েছে। আমি আর বেশি দিন এই পৃথিবীতে নেই। যখন জানতে পেরেছি তখন খুব দেরি হয়ে গিয়েছে রহনা। আমি নিজেও তোর কাছ থেকে দূরে থাকতে চাই না, কিন্তু কপালে লিখন যে কেউ বদলাতে পারে না। অনন্তের কথা শুনে অহনা রেগে অনন্তকে কষিয়ে থাপ্পড় দিয়ে দিল। অহনা কাঁদতে কাঁদতে অনন্তকে উদ্দেশ্য করে বলল, বিশ্বাসঘাতক, বেঈমান, প্রতারক আপনি। আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার প্ল্যান করছেন? যদি যাওয়ারই থাকে তাহলে কেন আমার জীবনে এলেন? বলুন, কেন এলেন আমার জীবনে? আমার মনে কেন ভালোবাসা তৈরি করলেন আপনি? কেন আপনার প্রতি আমাকে দুর্বল করে দিলেন? আমি যে আপনাকে খুব ভালোবাসি তা কি আপনি বুঝতে পারছেন না? অহনার কথায় অনন্তের চোখ দিয়ে টপ টপ করে কয়েক ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ে। আজ প্রথম অনন্ত অহনার মুখে ভালোবাসি কথাটা শুনতে পেরেছে। অনন্ত খুশি হয়ে অহনাকে উদ্দেশ্য করে বলল, তুই কি বললি অহনা? শেষের কথাটা আরেকবার বল। আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসি, ভীষণ ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। আপনার কথা ভাবতে ভাবতেই আমি আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করেছিলাম। আপনি আমার জীবনে একমাত্র ব্যক্তি যাকে আমি নিজের অজান্তেই খুব ভালোবেসে ফেলেছি। এতদিন আমি আমার ভালোবাসাটা বুঝতে পারিনি, কিন্তু আজ যখন বুঝতে পেরেছি তখন কেন আমাকে ফেলে দূরে চলে যেতে চাইছেন স্যার? আমি যে আপনাকে ছাড়া বাঁচবো না তা কি আপনি বুঝতে পারছেন না? আমার প্রতিটা নিঃশ্বাস জুড়ে যে শুধু আপনি আছেন তা কি আপনি বুঝতে পারছেন না স্যার? কথাগুলো বলেই অহনা চিৎকার করে কাঁদতে লাগলো। অহনার কান্না দেখে অনন্তের বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। অনন্ত অহনাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে কান্না জড়িত কণ্ঠে অহনাকে উদ্দেশ্য করে বলল, তুই এভাবে কাঁদিস না অহনা। তোর কান্না যে আমার সহ্য হয় না। কি করবো আমি অহনা, তুই বল। আমারও যে তোকে ছেড়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে ইচ্ছে করছে না। আমিও যে বাঁচতে চাই অহনা, তোর জন্য বাঁচতে চাই, খুব করেই বাঁচতে চাই অহনা, কিন্তু এটা যে সম্ভব না। আমি যে আর বেশি দিন এই পৃথিবীতে নেই। আমার একমাত্র লক্ষ্য ছিল তোকে সুস্থ করে তোলা। আমি পেরেছি অহনা, আমি তোকে সুস্থ করতে পেরেছি। এখন যদি আমি মরেও যাই আমি তাতেও শান্তি পাবো, কারণ আমার মৃত্যুর আগে তোকে সুস্থ করে যেতে পেরেছি এবং আমার জীবনের কিছু মুহূর্ত আমি তোর সাথে কাটাতে পেরেছি। তোকে দু চোখ ভরে এতদিন দেখতে পেরেছি। আমি তোকে সারা জীবন আমার পাশে চেয়েছিলাম অহনা, কিন্তু আমার ভাগ্য যে বড়ই নিষ্ঠুর। আমার ভাগ্য যে তা হতে দিবে না। অহনা অনন্তকে শক্ত করে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, আপনার কিচ্ছু হতে পারে না স্যার। আপনার কিছু হলে আমি বাঁচতে পারবো না, তো বন্ধ হয়ে মরে যাবো আমি স্যার, মরে যাবো আমি। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না স্যার, আপনি প্লিজ যাবেন না। অনন্ত অহনাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে ধমকের স্বরে অহনাকে উদ্দেশ্য করে বলল, চুপ, একদম চুপ। আর একবার মরার কথা বললে থাপ্পড় দিয়ে তোর সব কটা দাঁত ফেলে দিব। বেয়াদব মেয়ে, তোর এত বড় সাহস কি করে হয় নিজেকে মেরে ফেলতে যাস? আমি মরে গেলে মরে যাব, কিন্তু ভুলেও তুই নিজের কোনো ক্ষতি করবি না। অহনা কাঁদতে কাঁদতে মুচকি হেসে অনন্তকে উদ্দেশ্য করে বলল, আমার নিজেকে মারতে হবে না স্যার। আমার প্রাণ পাখিটা যে আপনাকে ছাড়া বাঁচবে না, তাই নিজের অজান্তেই আমার দেহ থেকে বের হয়ে আপনার কাছে চলে যাবে।
আপনাকে ছাড়া যে এর মন কিছুতেই থাকতে পারবে না। অনন্ত অহনার কথা সহ্য করতে পারল না। অনন্তের ইচ্ছে করছিল অহনাকে থাপ্পড় মারতে, তবু অহনাকে থাপ্পড় না মেরে অনন্ত মাটিতে বসা থেকে উঠে দাঁড়িয়ে টেবিল থেকে একটা কাঁচের গ্লাস দেয়ালে ভেঙে নিজের হাত কেটে ফেলল। আর মুহূর্তে অনন্তের হাত থেকে রক্ত ঝরতে লাগলো। অনন্ত অহনার দিকে মৃদু হেসে বলল, আর একবার যদি তোর মৃত্যুর কথা বলিস তাহলে এখনই নিজেকে শেষ করে ফেলবো। যে কয়টা দিন বাঁচতাম সে কয়টা দিনও বাঁচবো না, তার আগে পৃথিবী ছেড়ে চলে যাব। অহনা অনন্তের কাণ্ড দেখে অবাক হয়ে যায়। অহনা কাঁদতে কাঁদতে মাটিতে বসা থেকে উঠে দৌড়ে এসে অনন্তকে জড়িয়ে ধরে বলল, এটা আপনি কি করলেন স্যার? কেন নিজের হাতটা এভাবে কাটলেন আপনি? অহনা নিজের শরীরের ওড়নাটা ছিঁড়ে অনন্তের রক্তঝরা হাড়টা বেঁধে দিল। অনন্ত অবাক নয় তো অহনার দিকে তাকিয়ে থাকে। অনন্ত অহনাকে উদ্দেশ্য করে বলল, তুই আমাকে ভালোবাসলি ঠিকই অহনা, কিন্তু তুই খুব দেরি করে ফেললি। অনন্তের কথা শুনে অহনা থমকে যায়। অহনা অনন্তকে কিছু বলতে যাবে তার আগে পেছন থেকে কেউ একজন বলে উঠল, কোনো দেরি হয়নি, আমি তোকে বাঁচাবই বাবা, তোর কিচ্ছু হবে না। অনন্ত এবং অহনা দুজনেই পাশ ফিরে দেখে অনন্তের বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে। অনন্ত তার বাবাকে উদ্দেশ্য করে বলল, এসব তুমি কি বলছো বাবা? আমার বাঁচার আশা নেই বললেই চলে, তাহলে তুমি কেন আমাকে মিথ্যে আশার আলো দেখাচ্ছ? অনন্তের বাবা অনন্তের কাছে এসে অনন্তের কাঁধে হাত রেখে বলল, কোনো দেরি হয়নি বাবা, আমার বন্ধু আমেরিকার অনেক বড় ভালো ডাক্তার, আমি তার সাথে তোর ব্যাপারে সব কথা বলেছি। সে আমাকে বলেছে একটু রিস্ক নিয়ে ব্রেন অপারেশন করালে তুই ঠিক হয়ে যাবি বাবা। এতে তোর মৃত্যুর ঝুঁকি আছে, কিন্তু দিলে দিলে শেষ হয়ে যাওয়ার চেয়ে তোকে বাঁচানোর শেষ চেষ্টা করাটা অনেক ভালো। তুই কালই আমার সাথে বিদেশ যাবি, আমি তোকে সুস্থ করে তুলবই, তুই সুস্থ হয়ে যাবি। অনন্তের বাচ্চার আসার কথা শুনে অহনার চোখ দিয়ে খুশিতে জল গড়িয়ে পড়তে লাগলো। অনন্ত অহনাকে কাঁদতে দেখে অহনাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, আবার কাঁদছিস কেন? তুই চাস না অহনা আমি আবার তোর কাছে বেঁচে ফিরে আসি? অহনা অনন্তকে জড়িয়ে ধরল। অহনার মুখে কোনো কথা নেই, শুধু কেঁদেই যাচ্ছে। এটা দেখে অনন্তের বাবা মনে মনে বলল, মেয়েটা সত্যি আমার ছেলেটাকে বড্ড ভালোবাসে। অনন্তের বাবা রুম থেকে চলে গেল। পরের দিন অহনা অনন্তের সাথে এয়ারপোর্টে এসে অনন্তকে বিদায় জানাতে আসে। অহনা অনন্তকে কিছুতেই ছাড়তে চাইছে না। এয়ারপোর্টের সবার সামনে অহনা অনন্তকে জড়িয়ে ধরে অনবরত কেঁদেই যাচ্ছে। অহনার কান্না দেখে অনন্তের বুকটাও কষ্টে ফেটে যাচ্ছে। অনন্ত অহনাকে শক্ত করে জড়িয়ে ধরে অহনার কপালে এবং গালে চুমু দিয়ে এক প্রকার কেঁদে দিয়েই অনন্ত অহনাকে বলল, ভালো থাকিস রে পাগলি, যদি আমার ভাগ্যে আবার তোর জীবনে ফিরে আসার লেখা থাকে তাহলে আমি ঠিকই ফিরে আসবো, আর যদি আমি বেঁচে না ফিরে আসতে পারি তাহলে কখনো নিজের ক্ষতি করব না। মন দিয়ে পড়াশোনা করবি, নিজের খেয়াল রাখবি। অনন্তের কথা শুনে অহনা অনন্তকে উদ্দেশ্য করে বলল, আপনার কিচ্ছু হবে না। আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে আপনি ঠিক আমার কাছে ফিরে আসবেন। আপনাকে ফিরে আসতেই হবে স্যার। অনন্ত অহনার কথা শুনে একটু মুচকি হেসে অহনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তাই যেন হয় অহনা, আমি তাহলে আসি রে, ভালো থাকিস। অনন্ত চলে গেল। অহনা এয়ারপোর্টে দাঁড়িয়ে এখনো কাঁদছে। বিমান পাড়ি দিল আকাশপথে। বিমানের জানালার পাশের সিটে বসে অনন্ত বাইরের প্রকৃতির দৃশ্য দেখছে। অনন্ত মনে মনে বলল, জানি না ব্রেন অপারেশন করার পর আমি বাঁচবো কিনা, কিন্তু আমার যে বেঁচে থেকে অহনার কাছে ফিরে আসার খুব ইচ্ছে। আমি যে অহনাকে ভীষণ ভালোবাসি। জানি পাগলিটা এখনো নিশ্চয়ই এয়ারপোর্টে বসে বসে কাঁদছে। অনন্ত কপালে এক হাত দিয়ে চোখের জল ফেলতে লাগলো। অনন্তের বাবা অনন্তের কাঁধে হাত রেখে অনন্তকে সান্ত্বনা দিতে লাগলেন। অনন্ত নিজের চোখের জল মুছে ফেলল। 6 মাস কেটে গেল। অহনা এখন তার নিজের বাসায় থাকে। অহনার মা বাবা অহনাকে এত দেরিতে বাসায় ফিরে আসতে দেখে অনেক বকাঝকা করেছিল। অহনা এই 6টা মাস অনন্তের কথা মনে করে কেঁদেছে, কিন্তু অনন্তের খোঁজ খবর এখনো অহনা পায়নি। অনন্ত এখন কেমন আছে তা অহনা জানে না। অহনা নীরবে ঘরের দরজা বন্ধ করে কেঁদেই যায়। অহনা কলেজে যায়নি, কিন্তু পড়াশোনায় অহনার মন বসে না।
অহনা ধীরে ধীরে আবারও আগের মতো অসুস্থ হতে থাকে। অহনা আবারও হার্টের সমস্যা দেখা দিতে থাকে। অনন্তর জন্য কাঁদতে কাঁদতে অহনার শ্বাসকষ্ট হতে থাকে, কিন্তু অহনা এখনো অনন্তের জন্য অপেক্ষা করে। অহনা প্রতিদিন কলেজ থেকে বের হয়ে কলেজের গেটের সামনে অনন্তকে খুঁজে বেড়ায়, কারণ অনন্ত সবসময় অহনার জন্য কলেজের গেটের সামনে অপেক্ষা করত। অনন্তকে দেখতে না পেয়ে অহনার মনটা খারাপ হয়ে যায়। আজ অহনার পরীক্ষা ছিল, কিন্তু পরীক্ষায় অহনা মনোযোগ দিতে পারেনি। হাতে ফাইল বোর্ড নিয়ে অহনা কলেজ থেকে বের হয়ে দেখতে পেল অনন্ত কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে। অনন্তকে দেখতে আগের থেকেও সুন্দর লাগছে এবং অনেকগুলো মেয়ে অনন্তর সাথে কথা বলতে চাইছে, আর অনন্ত তাদের সাথে ধমকিয়ে দিয়ে বিদায় করে দিচ্ছে। অহনার হাতে থাকা ফাইল আর বোর্ড মুহূর্তের মাঝেই মাটিতে পড়ে যায়। অহনা খুশিতে দৌড়ে গিয়ে সবার সামনে অনন্তকে জড়িয়ে ধরে। সবাই অহনার কাণ্ডে হাঁ হয়ে থাকে। কলেজের ছাত্র ছাত্রী এমনকি শিক্ষকরাও অহনার এই কাণ্ড দেখে অবাক। অহনা অনন্তকে জড়িয়ে ধরে কান্না করে অনন্তকে উদ্দেশ্য করে বলল, আপনি ফিরে এসেছেন স্যার। আমি জানতাম আপনি ফিরে আসবেন। আপনার কিচ্ছু হতে পারে না। আমার ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না। অনন্ত মুচকি হেসে অহনার মাথায় হাত বুলিয়ে বলল, তোর ভালোবাসার টানে আমি মৃত্যুর পথ থেকে বেঁচে ফিরে এসেছি অহনা। আমি নিজেও কখনো ভাবতে পারিনি যে আমি বেঁচে তোর কাছে কখনো ফিরে আসতে পারবো। নিয়তি আমাদের দুজনকে আলাদা করেনি অহনা। অহনা অনন্তকে উদ্দেশ্য করে বলল, আপনি জানেন এই 6 মাস আমি আপনাকে কতটা মিস করেছি। আপনার রাগী কথাগুলো, আপনার শাসনগুলো, আপনার ভালোবাসাগুলো আমি কত মিস করেছি আপনি জানেন। আপনাকে ছাড়া থাকতে আমার কত কষ্ট হয়েছে তার কোনো ধারণা আছে আপনার? আমি এই কয়েকদিন বেঁচে থেকেও জীবন্ত লাশের মতো জীবনযাপন করেছিলাম। আমি শুধু বেঁচে ছিলাম আপনার জন্য, কারণ আমি জানতাম আপনি আমার কাছে ফিরে আসবেন। দেখেছেন, আমার কথাই সত্যি হল। অনন্ত একটা মুচকি হেসে অহনাকে উদ্দেশ্য করে বলল, আমাকে বিয়ে করবি অহনা? অহনা লজ্জায় অনন্তের বুকে মুখ লুকালো। সবাই অনন্ত আর অহনার প্রেম দেখে মুগ্ধ হয়ে যায়। তাদের মুখে আর কোনো কথা থাকে না, কারণ তারা সবাই জানে অনন্ত এবং অহনার ভালোবাসার কথা। বেশ কিছুদিন পর খুব ধুমধাম করেই অনন্ত এবং অহনার বিয়েটা হয়ে যায়। অনন্তের মা বাবা এবং অহনার মা বাবা তাদের ভালোবাসাটা মেনে নেয়। অহনা বাসর ঘরে বসে আছে। অহনার বুকের ভেতরে ভয়ে ধুকপুকানি হচ্ছে। একটু পরেই অনন্ত দরজা খুলে প্রবেশ করলো। এবার তো অহনার ভয়ে হাত পা কাঁপছে। অনন্ত ধীরে ধীরে অহনার কাছে এসে বসে অহনার ঘোমটা সরিয়ে দেয়। অহনা এখনো লজ্জায় অনন্তের দিকে তাকাতে পারছে না। অনন্ত অহনার লজ্জা মাখা চেহারা দেখে মুচকি হেসে অহনাকে কোলে তুলে নিল। অহনা ভয় পেয়ে অনন্তের গলা জড়িয়ে ধরল। অনন্ত অহনাকে কোলে তুলে ছাদে নিয়ে গেল। ছাদে নিয়ে অনন্ত অহনাকে দোলনায় বসিয়ে দিল। অনন্ত অহনার হাতে একটা ডায়মন্ড রিং পরিয়ে দিল। আকাশের চাঁদের আলোয় অনন্তের মুখটা আলোকিত হয়ে আছে, সেটা অহনা বুঝতে পারছে। অনন্ত অহনার পাশে দোলনায় বসে অহনাকে উদ্দেশ্য করে বলল, জানিস অহনা, এই 6 মাস তোকে ছাড়া থাকতে আমারও ভীষণ কষ্ট হয়েছে, কিন্তু কি করবো, আমি যে ব্রেন অপারেশন করার পর টানা 5 মাস অসুস্থ ছিলাম। অহনা অনন্তের কথা শুনে নীরবে কাঁদতে থাকে। অনন্ত এটা দেখে অহনাকে উদ্দেশ্য করে বলল, হে অহনা, তুই একদম কাঁদবি না। তোর কান্না আমার সহ্য হয় না। এখন তো আমি সুস্থ হয়ে গেছি, কান্না থামা বলছি। আমি তো তোকে খুব ভালোবাসি। অহনা কাঁদতে কাঁদতে অনন্তকে উদ্দেশ্য করে বলল, আমিও আপনাকে খুব ভালোবাসি স্যার, খুব ভালোবাসি। অনন্ত এবার দোলনায় বসা থেকে উঠে অহনাকে উদ্দেশ্য করে বলল, অহনা, তুই আমাকে এই স্যার স্যার ডাকাটা কি বন্ধ করবি? মরা থেকে কি আমি ফিরে এসেছি তোর মুখে স্যার ডাক শোনার জন্য? তাহলে কি বলে ডাকবো? আমাকে তুই অনন্ত বলে ডাকবি। আরে আপনি আপনি বলা বন্ধ করে তুমি বা তুই করে বলবি। অহনা অবাক হয়ে অনন্তকে উদ্দেশ্য করে বলল, তুই করে বলবো? স্যার, আপনিও না কি যে বলেন। আপনি আসলেই খুব আলাদা, একদম অন্যরকম। অনন্ত মুচকি হেসে অহনার মুখের একদম কাছাকাছি এসে বলল, এই কথাটা আমাকে তুই করে আমার নাম ধরে বলতে পারবি?
অহনা লজ্জা মাখা মুখে অনন্তের চোখের দিকে তাকিয়ে বলল, অনন্ত আমার কাছে আসলেই অন্যরকম তুই। অনন্ত মুচকি হেসে অহনাকে আর কিছু বলতে না দিয়ে অহনার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের সাথে মিশিয়ে নিল।